Cell and its structure and cell division. শিবাশু নামটাই সুন্দর। এত মোটা কেন? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন শেয়ার করে দাও। আজকে আমরা শিবাশুর দুইটা চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে সেল ডিভিশন অ্যান্ড হচ্ছে সেল অ্যান্ড সেল ইটস স্ট্রাকচার, মানে কোষ বিভাজন আর কোষের গঠন। এই দুইটা চ্যাপ্টার পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আবারও বলি, আমরা চান্স পাওয়ার ক্ষেত্রে দেখো, এখন পর্যন্ত যেহেতু তোমার চান্স হয় নাই, তার মানে ল্যাকিংস তো আছে 100%। কিছু না কিছু তো ঝামেলা আছে, সব তো আর ভাগ্যের দোষ না, ঠিক না? তো এই যে কিছু না কিছু ঝামেলা, সেই ঝামেলাগুলাই হয়তো বা আমাদের সাথে 10 দিন থাকলে তোমাদের সেটা ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে ধারণা পাবা। সো এর জন্য অ্যাটলিস্ট ক্লাসগুলো করো। তোমার তানভীর ভাই এত ব্যস্ত সময়ের মাঝখান থেকেও তানভীর ভাই হচ্ছে আমার বিশ্বাস আমার নিজের পড়ালেখা চাঙ্গে দিল, তো পড়ালেখা করতেছি। ভিডিও আছে না, একটা ভিডিও আছে না নিজের পড়ালেখা, যে ইয়ার কি বলে, যে অন্যের ছেলেমেয়ের পড়ালেখা দেখতেছি, নিজের পড়ালেখা সব চাঙ্গে গেছে। যাই হোক, ব্যাপার না, কিন্তু তারপরে কষ্ট করে ছাড়তে হবে। তোদের যদি মানে কোনো একটা জায়গায় একটা স্টেবিলিটি চলে আসে বা ভালো একটা জায়গায় একটা পজিশন চলে আসে, তখন খুব ভালো লেগেছিলো। নিজের কষ্ট, নিজের সব কিছু ডেডিকেশন, ভাইয়ের ডেডিকেশন, মানে আমারটা আসলে যাই কিছু আছে, আমি তো খাই দাই ঘুমাই, মানে তারপরে কাজ টাজ করি। তোর ভাইয়ের যে ডেডিকেশন, মানে তোর ভাই যে ব্রাদার্স নিয়ে কাজ করে বা তোদের নিয়ে কাজ করে, এটা আনবিলিভেবল। এটা চোখের সামনে না দেখলে তুই বিশ্বাসও করবি না। মানে আমার এটা আমি সবাইরে বলতে পারি, যতজন আছো লাইভে দেখতেছো, তোমার মাহমুদ ভাই এই ব্রাদার্স সাজেশনের জন্য যতটুকু করে, এটা যদি তুমি তোমার নিজের জন্য করতা, আমার বিশ্বাস তুমি এতদিন এলো শিওর টপ করতা। মানে একদম, মানে আমি এটা কি দিয়ে বলবো, বংশই দিতে বলো, আমি বংশই দিতে পারবো। যে আমি কি বলছি, এই তানবির লেখা সাইন দিয়ে দিলাম। কি বলছি, যে মাহমুদ ভাই ব্রাদার্স সাজেশনের জন্য যতটুকু পরিশ্রম করতেছে করে, তুমি যদি অতটুকু পরিশ্রম তোমার পড়াশোনার জন্য করতা, তুমি আজকে শিওর পজিশন করতা, সেটা যেখানেই হোক। বুঝছি বলছি? তো যাই হোক, এগুলা মিথ কথাবার্তা, এগুলো বলে লাভ নাই। এটা যখন বুঝবা কখন বুঝবা, যখন দেখবা সব বন্ধু বান্ধব চান্স হয়ে গেছে, তোমার সেকেন্ড টাইম থার্ড টাইম সব শেষ হয়ে গেছে, আর পরীক্ষা নাই। ধরো এই যে এখন চিল্লাচিল্লি করতেছে কিসের জন্য, এগ্রি ক্লাস্টারের জন্য। আমি বলতে পারো যে হ্যাঁ ভাইয়া আপনাদের তো লাভ, হ্যাঁ আমাদের লাভ আছে, আমি বলবো না, পৃথিবীতে কেউই লাভ ছাড়া কাজ করে না। এই এগ্রি ক্লাসটা যদি শেষ হয়ে যায়, তোমার সারাদিন আমার তোমার চিল্লায় লাভ আছে? তোমার আমি কি আর কি পরীক্ষা দেওয়াবো? মানে এরপরে বলো আমার, এরপরে তোমার কি পরীক্ষা দেওয়াবো? তো ওই পরীক্ষা দেওয়ানোর কোনো জায়গায় কি আছে আরো? তো তোমার সাথে চিল্লাচিল্লি করে আমার কোনো লাভ আছে? শোনো, আমি হয়তোবা তুমি আমার কাছে কিছু টাকা দিয়ে ভর্তি হইতে পারো, এই 9,000 1,500 টাকা, এটা তুমি এখন জানো এই বর্তমান যুগে 1,000 1,500 টাকা কিছুই হয় না। একবেলা খাইতে গেলে 1,000 টাকা, ঠিক আছে? একবার পিজ্জা হাটে যাবা, একটা পিজ্জা খাবা, বার্গার না, পিজ্জা হাটে গেলে পিজ্জা তো দাম অনেক বেশি, পিজ্জার দাম 1,000-1,500 টাকা করে। আরে এটা নর্মাল, মানে ফ্যামিলি সাইজও না, নর্মাল ফ্রেন্ড সাইজ, মানে জাস্ট 10 ইঞ্চি 15 ইঞ্চি 12 ইঞ্চি পিজ্জা খেতে গেলে দেখা যাচ্ছে 1,500 টাকা শেষ হয়ে যাচ্ছে। তো এটাই বললাম আলটিমেটলি। সো তুমি যদি তোমার লাইফটাকে গুছাইতে পারো, এটা তোমার জন্য ভালো হবে। না আমার তোমার উপকার কতটুকু বুঝতে পারছি? তো লাইফটা তোমার, জীবনটা মানে লাইফ মানে জীবন, জীবন মানে লাইফ তোমার, জীবন তোমার, ঠিক আছে? তুমি কিভাবে সাজাবা, ঠিক আছে? লাইফ ইজ নট এ কি বলে বেড অফ রোজেস, ঠিক আছে? জীবনটা পুষ্প সজ্জা না, তাই না? আর ম্যারেজ মডেল, মানুষ মাত্র ভুল করে, মজা করে বলি আর কি, মানুষ মাত্র ভুল। হ্যাঁ বলো। নতুন মানে সেদিন একটা কথা শুনলাম যে এরকম, যে বলছে দেখো মানুষের লাইফে হচ্ছে মানে মিস্টেক হবে, এটা স্বাভাবিক। তুমি ভুল করবা, এটা তোমার লাইফের একদম নিত্য দিনের একটা পার্ট, যে তুমি প্রতিদিনই নিত্য নতুন মানে ভুল করো প্রতিদিনই। এখন উইনার আর লুজারের মধ্যে ডিফারেন্স থাকে এই ভুল করার ক্ষেত্রে, মিস্টেকের ক্ষেত্রে, ঠিক আছে? তো উইনার যারা, সে হচ্ছে এভরিডে নতুন নতুন ভুল করে, সে তার প্রত্যেকটা ভুল থেকে সে শিখে। আর যে লুজার এভরিডে সেই যে সিঙ্গেল যে মিস্টেকটা, মানে সেম মিস্টেকটাই সে সারাটা জীবন করে, বারবার করে। তুমি এখন লুজার না উইনার তুমি নিজেই জানো। তুমি কি সেম মিস্টেক করতে আইডেন্টিফাই করো? প্রতিবার পরীক্ষার আগে মনে হয় পড়ে পড়ে ফেলবো, পরীক্ষা দিয়ে আইসা আবার সেম মিস্টেক। তো তুমি ও লুজারের মধ্যে এমনি ধরবো কি, আমার উইনার হলে তো চান্স পাই যেত। সেম মিস্টেক বারবার করো, এটা না করে নতুন মিস্টেক বারবার করো, এটা ভালো লাগবে। তো আজকে তুমি একটা এ ভুল করছো, পরের দিন বি ভুল করছো, পরের দিন সি ভুল করছো, পরের দিন ডি, পরের দিন ই, এফ, প্রতিদিন একটা নতুন নতুন ভুল করো। একটা টপিকে তুমি প্রবলেম, তোমার ওই টপিকটা তুমি প্রতিবারই মানে আজকে ভুল করছো, এরপরে যাই আমি বাসায় দেখলাম না, এরপর ফাইনাল পরীক্ষা আসছে, ওইটা ফাইনাল পরীক্ষা যা ভুল করে দিয়ে আসছো, তাইলে তো হবে না। বুঝতে পারছি? তাহলে কি করতে হবে? এত কম বলা হবে,
ঠিক আছে? বেশি লাইভ নিয়ে দিতেছি এই জন্য পোলাপান কম, কি? এত পোলাপান কম, কত? 50 জন 55 জন। ওই লাইক কি করছে, শেয়ার করছে মাহমুদ ভাই সেরা। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই সেরা না পড়াশো ঠিক আছে থাক। আবার এই ক্লাসে ঢুকিয়ে দিই যে ঠিক ভালো তো এই বলা আমরা একটা শেয়ার করে দে দাও সবগুলা একটা ফ্রেন্ডদেরকে মেনশন করে দে। কত কিছু নতুন নতুন যখন যেটা তোদের লাগে দেখি সব যখন যেটা তোদের লাগে পোলাপান কথা শুনে না, যখন যেটা তোদের লাগে সেটা নিয়েই কাজ করি। ঠিক আছে, তোদের কৃষি কোশ্চেন সলভ করে দিচ্ছি। সাথে যেহেতু শুনছি, যখনই শুনছি বা শুনছি বলতে জানতাম যে হচ্ছে সিবাসু কোশ্চেন করবে, চট্টগ্রাম ভেটেরিনারি কোশ্চেন করবে, সেই দিন থেকেই চিন্তা আসছে যে না পোলাপানরা একটু ধারণা দেই যে কিছুটা উপকৃত হয় পোলাপান। কিন্তু তোরা ভাইয়ারা উপকৃত হোক এটা তোরা যাস না, খালি নিজে উপকৃত হইতে যাস। হ্যাঁ বদমাইশ গুলা। ঠিক আছে, ভাইয়াদেরকে উপকৃত করো, ভাইয়াদেরকে একটু খুশি করো। ঠিক আছে, আচ্ছা ওকে। হতাশায় শেষ ভাই, ভাই তাই পোলাপান কম। এই যে এগুলো হচ্ছে আরেক বল দাবি। ঠিক আছে, তুমি হতাশায় পড়ে আর তুমি 3 দিন 5 দিন নষ্ট করবা, তখন কি হবে? তখন তুমি উল্টা আরো কি ফাপরে পড়বা। ঠিক আছে, সো হচ্ছে পরে লাস্টে যে আসলে মনে হচ্ছে আরে আরেকটা দিন যদি টাইম পেতাম, যেটা আমার লাইফে সবসময় হয়। আমি এখনো পরীক্ষা দিতে গেলে আমার সবচেয়ে মজার বিষয়টা বুঝছো, আমি তো সারাদিন এখানে পড়ে থাকি। আমি পরীক্ষার আগের দিন যাই, না হয় এমন আছে পরীক্ষার দিন সকালেও যাই। ঠিক আছে, আমি পরীক্ষার দিন সকালে যাই সেটা পরীক্ষা দিই, এরকম হয়। তাহলে ব্যাপারটা তখন আমি চিন্তা করি আল্লাহ আমি এই যে দোয়া করি আল্লাহ পরীক্ষাটা যদি কোনো কারণে স্যার আজকে না আসতো, কোনো কারণে যদি পরীক্ষাটা পিছিয়ে যেত। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোদের এরকম হয়তো অনেকের মনে হইতে পারে যে আজকে জ্বর ভাঙ্গে এদিকে উইরা যাকে যে রুদ উঠছে ভার্সিটি শরীরকে এই আর গুচ্ছের সময় হয়তো অনেকের ভাবতেই পারে, অনেকের মনে আসছিল এখনই হয়তো বাসে অনেকের মনে আসছিল যে রোজ একটা সপ্তাহ যদি পিছিয়ে দিত, স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, ভার্সিটি বন্ধ করে দিয়েছে। তো এই যে এইসব কাজ হবে না, আর ভার্সিটি ক্ষেত্রে বা এত বড় লেভেলে সেই সব চেঞ্জ হয় না। তো এইসব বাদ দিয়া এই যে ডিপ্রেশন বাদ দিয়ে পড়াশোনা শুরু করো। ভাই আজকে আমি আপনাদের ব্যাচে ভর্তি হয়েছি, যাক আলহামদুলিল্লাহ। এই যে এরকম কথা নিউজ শুনলে মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, তার মানে যে 1600 টাকা পাইছি। ঠিক আছে, এরকম ভর্তি হবি তারা, মাঝে মাঝে এরকম একটা মেসেজ দিবি, দেখবি যে মুখটা যদি চুপ করা থাকে তাহলে দেখবি দাঁত বেরিয়ে গেছে 32টা। আচ্ছা হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ম্যাথ এইচএসসি এর পর থেকে করি নাই, এখন আমার কি করা উচিত? আরে এনে তো করা উচিত না। এটা নিয়ে তো আমি ভিডিও দিছি, কি জানি কোন ভিডিও জানি দিলাম, ভুলে গেছি। মানে এটা মানে ম্যাথ তো করাই লাগবে, ম্যাথ তো 20 মার্ক করাই লাগবে। তুমি এই যে আরে এটা নিয়ে পারে না কিছু না। বুঝাই দিই এটা। দেখ তুমি যেহেতু এতদিন করো নাই, তাহলে তুমি বেশি টার্গেট করবে না। ঠিক আছে, তুমি একটু কম টার্গেট করো, 15 টার্গেট করো। এখন আবার কথা, তুমি ম্যাথ এত যদি করো না, 2.5 মাসের মধ্যে যেটা তুমি হচ্ছে 1.5 মাসের উপরে যেটা ম্যাথই করলা, এদিক দিয়ে তোমার স্ট্রং পয়েন্ট ছিল বায়োলজি, কেমিস্ট্রি, ওগুলাতে টাইম কম দিলা, সেই ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে। আরেকটা এখানে সব টপিক তোমার অনেক টপিক অনেক কঠিন লাগতে পারে, এইচএসসি তো কঠিন লাগতে পারে। ধরো তোমার কথা হলো গতিবিদ্যা কঠিন লাগে, বাদ দাও। তুমি গতিবিদ্যাতে কোশ্চেন আসে একটা, হ্যাঁ গতিবিদ্যা বাদ দাও। তাহলে তোমার ম্যাট্রিক্স সহজ লাগে ম্যাট্রিক্স করো, তোমার নির্ণয় সহজ লাগে নির্ণয় করো। এরকম এর মধ্যে আবার সিলেক্টেড টপিক করো, কইরা তুমি 15 প্রিপারেশন নিয়ে যাও, তুমি দেখবা সব বই এতদিন 5 মার্ক সব জায়গায় 30। ঠিক আছে, 30 ফেলে চান্স হয় না, ওদের 5 মার্ক দিয়ে লাভ নাই। ঠিক আছে, 5 মার্ক কে চিন্তা করে 50 এর বেশি পেলে চান্স হবে সহজে সব। আচ্ছা কোশ্চেন অনুসারে ডিপেন্ড করে, যদি লাস্ট কোশ্চেন কঠিন ছিল অনেক, কোশ্চেন 50 ফেলে মোটামুটি হয়তো 50 ফেলে মোটামুটি সব জায়গায় হচ্ছে তুমি ভালো 50% মার্ক পাইলে, 50% মার্ক পেলে সব জায়গায় চান্স হয়। আমি গুছিয়ে কইছিলাম 50 পাওয়ার কথা, পোলা মানুষ আছে আরে ভাই মাত্র কয় 50, বাইরে ভাই 50 পেলে তো সে এটা তো নরমালি পরীক্ষা দিলেই পাবো। এবারে 33 32 দোষ আছে, মানে अराउंड 35 দিলে মানে মোটামুটি 37 ছেলে তো প্লাস মানে চান্স পাচ্ছি। মানে 37 না, তুমি 40 এর কথা চিন্তা করো, 140। আমি যখন 50 এর কথা বলছিলাম পোলাপান, আমি কিন্তু দেখ আমার ক্লাস যারা করছো বা আমার ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারা একটু আওয়াজ দাও যে তানভীর ভাই প্রতিদিন ক্লাসে এসে বলতো যে ভাই মার্কের কিছু নাই, গুচ্ছে 50 পেয়েছো মানে তুমি শিওর চান্স, কোনো ওয়েটিং নেই, শিওর চান্স। আর এইবার 50 পাইছে মানে তুমি 500 না 300। আচ্ছা 50 পাই বলে 300 তুমি হইছে, 50 মানে তুই ভাবতে পারছিস এই লক্ষ লক্ষ পোলাপানের মধ্যে 50 পাই 300 তুমি হইছে। তো এটাই বাস্তবতা। ঠিক আছে, তো কৃষি গুচ্ছের ক্ষেত্রে আবারও বলতেছি, ইনশাআল্লাহ বিশ্বাস করি প্রশ্ন যদি খুব সহজ না হয় তাহলে তুমি এই 50 পাইলে তোমার কি হবে মোটামুটি ধরে রাখতে পারো যে একটা জায়গায় তুমি সিট পাবে ইনশাআল্লাহ। আমার কথা এই কৃষি গুচ্ছ কিন্তু অনেক বড় একটা হচ্ছে সুযোগ তোমার চান্স পাওয়ার জন্য। ঠিক আছে, একটু বলি কেন। 1 নাম্বার কারণ কৃষি গুচ্ছে সিট সংখ্যা অনেক বেশি। 2 নাম্বার কারণ যে দেখো তোমার একদম তুখুর মেধাবী পোলাপান করো বিশেষ করে। ঠিক আছে, তুমিও তুখুর হইতে পারো, সেটা আলাদা ব্যাপার, যেহেতু চান্স পাও না তুমি এখন তুখুরের মধ্যে পড়ো না।
এরা সব চান্স পেয়ে গেছে, বুয়েট, মেডিকেল, ডেন্টাল, ঢাবি, ঠিক আছে, জাবি মাবি অমুক তমুক সব শেষ, সিকিউরিটি শেষ। তার মানে বাকি কি বলো, বাকি আর তোমার এই শুধু কৃষি পরীক্ষা, তার মানে তোমার জন্য হিউজ অপরচুনিটি। এখন শুধু জাস্ট ঠিকঠাক মতো কাজে খাটাইতে হবে, ঠিক আছে? পড়াশোনা করো। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা দেখো, আমরা পড়াশোনায় চলে আসি। তানভীর ভাই পড়াশোনা শুরু করতেছে, তোমরাও পড়াশোনা শুরু করো। ওকে, কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটি বলো? কোষ প্রাচীরের, দেখো আমি বলছি নামের সাথে যদি প্রাচীর থাকে ইংলিশে আসতে পারে যে সেল ওয়াল, সেল ওয়াল। আচ্ছা, ওয়াল মানে কি? প্রাচীর। দেয়াল, দেয়াল বা প্রাচীর এগুলোর কোনো জীবন আছে ভাই? এটার কোনো জীবন নাই। তাহলে এটা কিরকম ভাইয়া? এটা হলো নির্জীব। কিরকম? জীবন নাই, তার মানে কি? এটা নির্জীব। ক্লিয়ার? তাহলে প্রাচীর আছে মানে কোনো জীবন নাই, তাহলে নির্জীব। ঠিক আছে, তার মানে কি? নির্জীব। নির্জীব মানে যেটার কোনো জীবন নাই। এরকম জীবন নাই সম্পর্কিত এখানে কোন উপাদানটা বলো তো? এই যে জীবন নাই কোনটার মধ্যে? কোনটার মধ্যে জীবন নাই বলো? হ্যাঁ, জীবন নাই কোনটার মধ্যে বলো তো? বলো, জীবন নাই কোনটার মধ্যে? এত খারাপ ফোন দেয় অনেকে বলছো এ সেলুলোজ। ভেরি গুড। ঠিক আছে, আমাদের দুইটা উপাদান আছে, একটা স্টার্চ আছে আর একটা সেলুলোজ আছে। সেলুলোজ মানে একটা কাঠ জাতীয়। এই কাঠ খাইলে কি কিছু হবো? তোমার যদি বলি যে তুমি কাঠ খাও, খাইলে তুমি কি পুষ্টি টুষ্টি কিছু পাবা? পাবা না। ওটা জীবন আছে? কোনো জীবন নাই। তাহলে এই সেলুলোজ মানে কাঠ জাতীয় জিনিস, এগুলো তো আসলে কোনো জীবন নাই। আর স্টার্চ হলো সঞ্চয়ী পদার্থ, এটার মধ্যে জীবনে আছে। এটার মধ্যে কি জীবিত বস্তু বা জীবিত উপাদান বা পুষ্টি উপাদান এগুলো আছে। যেমন তুমি যদি আলু খাও, আমরা খাবারের সময় আলু খাইতেছি, কিন্তু খাবারের সময় কাঠ খাই না। ঠিক আছে, তাহলে আমরা আলু খেতেছি কেন? ধান খেতেছি বা ভাত খেতেছি কেন? কারণ ওগুলোর মধ্যে কি আছে? আমার সঞ্চয়ী উপাদান আছে, পুষ্টি উপাদান আছে, এগুলোতে জীবন আছে বা জীবিত উপাদান আছে। সো স্টার্চ আমার জীবিত পদার্থ, আর হলো সেলুলোজ আমার কি? নির্জীব পদার্থ। তাহলে ঠিক প্রাচীরের কথা বলছে, তাহলে প্রাচীরের ক্ষেত্রে আমরা কি বলবো? নির্জীব উপাদান একমাত্র হলো সেলুলোজ। এখন সবচেয়ে বেশি ঝামেলা বাদে কোষ ঝিল্লি আর কোষ হলো কি প্রাচীরের মধ্যে কোনটা সজীব আর কোনটা নির্জীব? আমি বলছি দেখো, যার সাথে প্রাচীর থাকবে, প্রাচীর মানে দেয়াল, দেয়াল মানে ওয়াল, ওয়ালের কোনো কি নাই? জীবন নাই। তাহলে কোষ প্রাচীর সবসময় জীবন নাই, কোষ ঝিল্লি সবসময় জীবন আছে। কোষ ঝিল্লি সবসময় জীবন আছে। ক্লিয়ার? কোষ ঝিল্লিতে সবসময় কি আছে? জীবন আছে। এটাতে দেখা যায় না কেন? আচ্ছা, তারপর সব পাটের ক্রোমোজোম সংখ্যা, ধানের ক্রোমোজোম সংখ্যা। দেখো বারবার ক্রোমোজোম সংখ্যা আসতে দেখি আরো আছে কিনা। হ্যাঁ, এই দুইটা মোটামুটি আসছে। দেখো পাটের ক্রোমোজোম সংখ্যা, এটার একটা ছক আছে। তাহলে সিভাসুতে একটা জিনিস তুমি খেয়াল করলা কিনা, যারা তুমি যেহেতু তুমি ক্লাস্টার ডিগ্রি পরীক্ষা দিবা, সিভাসু যেহেতু এবার হলো কি প্রধান প্রশ্নকর্তা, প্রধান প্রশ্নকর্তা এরা, প্রধান প্রশ্নকর্তা এরা। জানো তো এবার যে এগ্রি ক্লাস্টার পরবর্তী পরীক্ষার প্রশ্ন প্রণয়নের দায়িত্ব পড়ছে সিভাসুর উপরে। সিভাসু চিনো তো? অনেকে সিভাসু চিনোই না। আমি যেমন জানতাম না, সত্যি কথা যেটা আমার অজ্ঞতা, আমার এটা তুমি বলতে পারো যে সিভাসু পূর্ণরূপ আমি জানতাম না আগে। এটা হলো চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি। ঠিক আছে, এই যে সিভাসুর এরাই এবার হলো প্রশ্ন প্রণয়নের মেইন দায়িত্ব পাইছে। যেমন এইবার হলো আমরা বলছিলাম গুচ্ছের ক্ষেত্রে মেইন দায়িত্ব পাইছে জাস্ট মানে যশোর, বাকিরাও ছিল বাট যশোরের একটা কি ছিল, একটা বড় অংশ কাজ করছে। ঠিক একইভাবে সিভাসুর একটা বড় অংশ এবার কাজ করবে। যেহেতু সিভাসুতে এই ছক থেকে প্রচুর প্রশ্ন আসতেছে, সো এই ছকটা আমরা ইনফিনিটি স্টার। আর তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, তানভীর ভাই এই ছক পানির মতো পড়াই দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আজকে যেহেতু আমি পুরোটা পড়ানো তো সম্ভব না, আমি আজকে একটু দুই একটা দেখাই। যেমন পাট আসছে, পাটের দায়িত্ব দেখাই। আমি বলছিলাম যে মানুষ, ধরো তুমি কষ্ট করতেছো, কষ্ট করলে কি করবা? তুমি এলো পড়াশোনা করে পাশ করবা, পাশ করলে তুমি কি করবা? জব করবা। ঠিক আছে, জব করলে প্রথম দিকে দেখবা, প্রথম দিকে তোমার বেতনটা খুবই নগণ্য হয়, খুবই অল্প হয়। ঠিক আছে, ধরো আমি যদি আগের কালের কথা চিন্তা করি, যখন 1 টাকায় কি পাওয়া যেত? 3 মণ বা 5 মণ ধান পাওয়া যেত। যখন 1 টাকা নিয়ে বাজারে গেলে 1 ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসা যেত। এরকম এক সময় ছিল না? তো ওই সময় তোমার জব হয়েছে আর তোমার বেতন ছিল 14 টাকা। তাহলে পাশ করে জব করলে কত টাকা বেতন পাওয়া যায়? 14 টাকা বেতন পাওয়া যায়। তাহলে আজকে থেকে মনে রাখবা, পাশ করে জব করলে 14 টাকা বেতন পাওয়া যায়। কি বলছি বলো? পাশ করে জব করলে 14 টাকা বেতন পাওয়া যায়। হ্যাঁ, পাশ করে জব করলে 14 টাকা বেতন পাওয়া যায়। পাশ করে জব করলে 14 টাকা বেতন পাওয়া যায়। তাহলে পাশ দিয়ে কি ভাইয়া? পা দিয়ে হলো পাট, তালি বর্ষা দিয়ে হলো শশা, আর জ দিয়ে হলো জব। এই যে তিনটা, এই তিনটার ক্ষেত্রে তাহলে কয় টাকা? 14 টাকা। তাহলে আজকে থেকে বলছি, কি বলছে ভাইয়া? যে পাশ করে জব করলে 14 টাকা বেতন পাওয়া যায়। পাশ করে জব করলে 14 টাকা বেতন পাওয়া যায়। তাহলে পাস, জব এদের ক্ষেত্রে 14 থাকে, এদের ক্ষেত্রে কি থাকে? 14 থাকে। ক্লিয়ার? এই তিনটা ক্লিয়ার কিনা? এই তিনটা বুঝছো? তাহলে পাস করলে জব করলে 14 টাকা বেতন, পাস করে জব করলে 14 টাকা বেতন। 1-2 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো পাটের ক্রোমোজোম সংখ্যা,
তাহলে আমি মুখস্থ করবো পাট, পাশ ও পাশ আর জব, জব এদের ক্ষেত্রে কত টাকা? 14 টাকা। তাহলে আনসার আমার 14। আনসার কত? 14। যারা হলো সি বলছো তারা ভুল বলছো, যারা ডি বলছো তারা কারেক্ট বলছো। ঠিক আছে, তারা কারেক্ট বলছো। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে ধানের ক্রোমোজোম সংখ্যা। ধান মানে কি ভাইয়া? ভাত। ধান মানে মানে এক কথায় বললে চাল, ভাত, এরকম ব্যাপার স্যাপার আসে। আমি বলি ধান, মানুষ যদি ভাত না খায় তাহলে কি খায়? গম খায়। ভাত না খেলে কি খায় বলো? গম খায়। তুমি যদি তাহলে কেউ যারা গম খায় মানে বুঝছো তো, যারা ভাত খায় না তারা কি খায়? তারা রুটি খায়। এখন আমি বলি যে এরকম যে কেউ যদি ভাত না খায় তাহলে কি খায়? সে কি খায় বলো? সে গম খায় বা কি খায়? রুটি খায়। এখন এই ভাতের ক্ষেত্রে আমরা বলি হলো 2 দুগুণে 4, যেরকম 2 আর 4। তাহলে যদি কেউ রুটি খায় তাহলে উল্টাই দিবা, 4 দুগুণে 2, ঠিক আছে, 4 দুগুণে 8 আর কি, মানে 4 আর 2। তাহলে কেউ যদি ভাত খায় তাদের ক্ষেত্রে হলো 2 আর 4 থাকে, কেউ যদি রুটি খায় তাদের ক্ষেত্রে 4 আর 2 থাকে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি থাকে? 4 আর 2 থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা কেমন মনে রাখবো? দেখো, তুমি যদি ভাত খাও, আমি বলি 2 প্লেটের বেশি ভাত খাওয়া সম্ভব না, কিন্তু তুমি যদি রুটি খাও 4টার মতো রুটি খেতে পারবা। তাহলে এই জন্য ভাতের ক্ষেত্রে থাকে 2 আর 4। ঠিক আছে, যারা একটু বেশি খায় তারা 2 প্লেটের জায়গায় 4 প্লেট খেতে পারে, আর যারা রুটি খায় তারা 4টা রুটি থেকে 2টা রুটি খেতে পারে। তাহলে আমি আবার বলছি ভাতের ক্ষেত্রে কম থেকে শুরু, আর রুটির ক্ষেত্রে বেশি থেকে শুরু। কারণ রুটি 4টা পর্যন্ত তুমি খেয়ে ফেলতে পারো, ভাত কিন্তু তুমি 4টা খেতে পারবে না। তাহলে ভাত খেতে পারো 2 প্লেট, 2 প্লেট থেকে যারা একটু এই যে এইরকম 100 কেজি, 200 কেজি, 250 কেজি, তারা 4 প্লেট খেতে পারে। ঠিক আছে, ঠিক রুটির ক্ষেত্রে তুমি যেরকমই থাকো 4টা রুটি ছোট করে হলে খাওয়া যায়। ঠিক আছে, আর যদি কেউ কম খায় তাহলে সে 2টা রুটি খায়। তাহলে আমরা বলছি ভাত আর রুটি, তার মানে ভাত মানে কি ভাইয়া? ধান। আর রুটি মানে কি ভাইয়া? গম। তাহলে ভাতে থাকে 24, গমে থাকে ভাইয়া ঠিক উল্টা, ভাত না খেলে আমরা রুটি খাই, ভাত না খেলে কি খাই? রুটি খাই। ঠিক আছে, তাহলে ধানে কত বলো? ধানে 24। আজকে থেকে মনে রাখবা কি বলছে ভাইয়া, যে ভাত খাইতে গেলে ভাইয়া 2 প্লেটের বেশি ভাত খাওয়া যায় না। 2 প্লেটের বেশি ভাত খাওয়া যায় না। রুটির ক্ষেত্রে ভাইয়া 4টার বেশি রুটি খাওয়া যায় না। রুটির ক্ষেত্রে 4টার বেশি রুটি খাওয়া যায় না। শেষ। এখন তুমি খুঁজবা, একদম পানির মতো সহজ। তাহলে দেখো ভাইয়া কি বলছে, ধানের ক্ষেত্রে ভাইয়া বলছে 2 প্লেটের বেশি খাওয়া যায় না, এরপরে 4। আর গমের ক্ষেত্রে কি বলছে? ভাইয়া 4টা রুটি খাওয়া যায়, এরপরে 2। ওকে। ধানে কি থাকে? ধান আমরা জানি ধানের ক্ষেত্রে স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম। ঠিক একইভাবে গোল আলুর ক্ষেত্রে স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম। তোমরা যারা 3য় অধ্যায় পড়ছো বা কোষ রসায়ন পড়ছো, ওইখানে আমরা বলছিলাম যে গোল আলু মানে কি বলে, ধানের বা চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম, আর গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম। চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম, গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম। এটা যেহেতু ক্ষুদ্রতম তাহলে ভাই এটা 24, আর এটা যেহেতু বৃহত্তম তাহলে ভাই এটা দ্বিগুণ থাকে। দ্বিগুণ থাকে মানে কত? 24 ইন্টু কত? 2 ইকুয়াল টু কত? 48। এগুলো কত? 48। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে? ভুট্টা। ভুট্টায় ব আছে, 20-এ ব আছে। যে ভুট্টায় 20, ভুট্টায় 20, ভুট্টায় 20 বলো। ভুট্টায় কত? ভুট্টায় 20, ভুট্টায় 20, আমার সাথে বলো। ভুট্টায় 20, ভুট্টায় ব আছে 20, ভুট্টায় ব আছে 20, ভুট্টায় ব আছে 20, ভুট্টায় ব আছে 20। ঠিক আছে, ভুট্টায় ব আছে 20। ঠিক আছে, ভুট্টায় ব আছে 20। ঠিক 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 পারবা। ধানে 24, গমে 42, ধান নিচ্ছে ঢাপালো গুলো তাহলে 48। ভুট্টায় ব আছে 20, ভুট্টায় ব আছে 20। আমরা পাশ করলে জব করবো 14, পাশ করলে জব করবো 14, পাশ করলে জব করবো 14। এখন হচ্ছে মশা, মাছি। আচ্ছা, মাছির ক্ষেত্রে এনে মাঝখানে আরেকটা আছে, ফলের মাছি। ফলের মাছি কত থাকে? 8 থাকে। আচ্ছা, এখন যদি বলি কিউলেক্স মশা হলো সবচেয়ে নিকৃষ্ট মশা। এরা জন্মায় হলো ময়লা, নর্দমা, গান্দা, এগুলোতে একদম বাজে বাজে জায়গায়, ডাস্টবিনে, এগুলোতে। তাহলে কিউলেক্স মশার দাম সবচেয়ে কম, এটা দেখতেই মারানো না মানুষ। এর চেয়ে একটু উন্নত মশা বা উন্নত মাছি কোথায়? ফলে থাকে। ফলে থাকে একটু উন্নত, নর্মালি ব্যাপার। একটা মশা কই থাকে? ময়লা নর্দমায় থাকে, ওটার দাম তো কমই হবে, ওটার ভ্যালু কম, ওটার দাম 6 টাকা। এর চেয়ে একটু উন্নত মশা বা মাছি, এটা কোথায় থাকে? ফলে থাকে। ফলে যে মাছিগুলো বসে এরা একটু আভিজাত্যের মশা বা মাছি, এদের ক্ষেত্রে থাকে 8 টাকা। আর আরেকটা আছে তোমার ঘরের মধ্যে থাকে, তাহলে এটার দাম আরো বেশি। ভ্যালুটা বুঝো। একটা মশা বা মাছি ময়লা নর্দমায় থাকে, ওটার ভ্যালু কম। এরপর একটা ফলের মধ্যে থাকে, ওটার ভ্যালু আরেকটু বেশি। আরেকটা তোমার ঘরের মধ্যে থাকে, তোমার গৃহমাছি, তার মানে এটার পয়েন্ট আরো বেশি। তাহলে আমরা বলবো যে সবচেয়ে কিউলেক্স মশা সবচেয়ে কম দামি, এটা 6। এর চেয়ে ফলের মাছি আরেকটু দাম, এটা 8। আর গৃহমাছি সবচেয়ে বেশি দামি, এটা হলো 12। তাহলে 6 8 12, 6 8 কত? 12, 6 8 12। ক্লিয়ার? 6 8 কি? 12। ভুট্টা 20, হ্যাঁ ভুট্টা 20। ক্লিয়ার? এই বুঝছো কিনা? তাহলে বলো কিউলেক্স মশা সবচেয়ে নিম্ন মশা, এটা ময়লায় জন্মায়, এই জন্য এটার দাম 6 টাকা।
ফলের মাছ একটু উন্নত 8 টাকা, গৃহ মাছে আরো উন্নত 12 টাকা। এই যে ভাইয়া বলছে, বলো এই ছকটা পুরা পুরা ছকে যতগুলো আছে সব পড়াই দিব ইনশাআল্লাহ তানভীর ভাইয়া। আপাতত এইগুলো পড়াইলাম, যেহেতু আজকে তো ক্লাস না, ক্লাস এটা পড়াইতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, আমার ক্লাসে ইনশাআল্লাহ আমরা সব পড়াই দেবো ইনশাআল্লাহ। এই যে যেরকম জাদুর মতো পড়েছি, এখন বলো তুমি তোমার চোখের সামনে ভাসবে। তানভীর ভাইয়া বলে দিছে, ধান ভাত খাইলে আমরা 2 প্লেট খাই, 2 আর 4, গম খাইলে আমরা 4টা খেতে পারি, 4 আর 2, পাস করলে জব করবো 14 টাকা। ভাইয়া বলছে ভুট্টায় বসে 20, গোলালোতে বৃহত্তম থাকে ভাই 48। ভাইয়া বলছে মাছি মশাগুলার ক্ষেত্রে ভাইয়া কিউলেক্স মাছ সবচেয়ে কম দামি 6, ফলের মাছে আরেকটু দামি 8, ঠিক আছে, গৃহ মাছে আরো দামি 12। এই যে বললাম কথাগুলা, তুমি অপশন দেখলেই তুমি এখন পারবা, অপশন দেখলেই তুমি পারবা। বলো এই যে যতটুকু পড়াইছি এইটুক পারবা কিনা, বলো যতটুকু পড়াইছি এইটুক পারবা কিনা। এই বলবান দ্রুত কমেন্ট করো, পারবা কিনা, ইয়েস অর ওয়াই, ইয়েস অর নট। যে ভাইয়া যতটুকু পড়াইছে পারবা কিনা। বাকি ছক এগুলা ক্লাসে পড়াবো, বাকি ছক পড়াটা ক্লাসে পড়াবো। যারা ভর্তিও নাই এই জন্য বলি দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। যে যারা ভর্তিও নাই এগ্রিস্টার 2.0-তে ইনশাল্লাহ তানভীর ভাইয়ের বায়োলজি ক্লাস করবা সারা জীবন ইনশাল্লাহ। তুমি সেকেন্ড টাইম করো, থার্ড টাইম করো, যাই করো ইনশাল্লাহ এইটুকু বিশ্বাস আমার যে তুমি কৃতজ্ঞ থাকবা যে না ইনশাল্লাহ ভাইয়া পড়ছি আপনার কাছে, যে বায়োলজিটা পড়ছি, মানে এতদিন যাই কিছু করছি বায়োলজিটা পড়ছি আপনার কাছে। বা মাহমুদ ভাই যারা ক্লাস করবে তোমরা বলবা কেমিস্ট্রিটা পড়ছি ভাইয়া, ঠিক আছে। সো এই জন্য আমার বিশ্বাস ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ধানে তো বলে ফেললাম, পাট বলে ফেললাম, তাহলে ধানের ক্ষেত্রে কত ভাই 2 প্লেটের বেশি খাওয়া যায় না, তাহলে 2 আর 4। বাকি অপশন তাকালেই তুমি দেখবা, ঠিক আছে, বাকি অপশন তাকালেই তুমি দেখতে পারবা। ওকে, পরছক পড়াই দিতাম, পরছক পড়ানো আসলে অনেক বড় ছক, এটা ক্লাস তাহলে আমার প্রশ্ন সলভ করা হবে না। আচ্ছা, তারপর কোনটা ক্লোরোপ্লাস্টের অংশ নয় বলছে, ক্লোরোপ্লাস্টের অংশ নয়। যারা আমার প্রথম পত্রে আমি পার্ট 1 নিছি, পার্ট 1 যারা করছো তাদেরকে আমি বলছিলাম যে 2টা জিনিস বলছি, ঠিক আছে। একটা বলছি ক্রিস্টি আর একটা বলছি স্ট্রোমা। এই 2টা জিনিস মনে রাখতে, কারণ স্ট্রোমা কার অংশ, স্ট্রোমা হলো ক্লোরোপ্লাস্টের অংশ। ক্রিস্টি কার অংশ বলো, এই ক্রিস্টি কার অংশ, ক্রিস্টি কার অংশ বলো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, ভেরি গুড, পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ক্রিস্টি। জিএসটি টোটাল গ্রুপে থাকলে তো এখন তুমি দেখো তুমি এগ্রিস্টার 2.0 এই ব্যাচে আছো কিনা, এগ্রিস্টার 2.0 এই ব্যাচটাতে আছো কিনা, এই ব্যাচে থাকলেই হবে। তুমি নাম যাই দেখো, আমরা নাম চেঞ্জ করে দিই, এগ্রিস্টার 2.0 দিছি, এটাতে তুমি থাকলেই হবে। আচ্ছা, ক্রিস্টি কার অংশ বলো, ক্রিস্টি কার অংশ, ক্রিস্টি মাইটোকন্ড্রিয়া, ভেরি গুড। এই তো আমার পোলাপান সব পারে, ঠিক আছে। ইনশাল্লাহ পরিশ্রম করে গেলে শেষমেশ ভালো কিছু হবে ইনশাল্লাহ। তাহলে ক্রিস্টি কার অংশ ভাইয়া, ক্রিস্টি হলো মাইটোকন্ড্রিয়ার অংশ। এই 2টা জিনিসই বলি আমরা, হ্যাঁ। কারণ মাইটোকন্ড্রিয়া যে ভিতরের দিকে ভাঁজগুলা থাকে, ওই অন্তর দিকে যে ভাঁজগুলা থাকে এটাকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টি পরীক্ষা আসবে, এই স্ট্রোমা পরীক্ষা আসবে। স্ট্রোমা কার অংশ, ক্লোরোপ্লাস্টের অংশ। ক্রিস্টি কার অংশ, মাইটোকন্ড্রিয়ার অংশ। আমি বলতে পারবো ভাই ঘ্রাণা আসতে পারে না, হ্যাঁ আসতে পারে। থাইলাকয়েড আসতে পারে না, হ্যাঁ আসতে পারে। তাহলে 9 বলছে, তাহলে আনসার কি আমার, বি। আনসার কি, বি। আনসার কি বলো, বি। ক্লিয়ার? আচ্ছা, এই দেখো আবার পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা। তাহলে দেখো আবার ক্রোমোজোম সংখ্যা, সংখ্যা। এটা দিয়েছে 10, 40, 25, 60, এগুলো আসলে নাই অপশন একটা তো। আচ্ছা, এইটা ক্রোমোজোম সংখ্যার জন্য আমি বলি যে কোষ বিভাজন অধ্যায়টা কে পড়ছো বলো। এই কোষ বিভাজন অধ্যায়টা কে পড়ছো, সবাই পড়ার কথা। এটা দেখবা সবার শেষে যে পেজটা আছে সারসংক্ষেপের আগে, এই কারো কাছে বই থাকলে বের করো, কোষ বিভাজনের শেষের অধ্যায়টা বের করো, কোষ বিভাজন অধ্যায়টা বের করো। আল্লাহ, আমি কমেন্ট করলে তো আগে আইডির নামের পাশে একটা ফ্ল্যাগ থাকতো, এখন ওইটা কই গেল? আছে তো ফ্ল্যাগ, মাহফুজুর রহমান মিতু, তোর ফ্ল্যাগ আছে তো? তোর ফ্ল্যাগ আমি দেখতেছি, তোর ফ্ল্যাগ। এই বলে বের করছো সারসংক্ষেপের আগে? আমি যেটা বলছি এটা বের করো। এই যে তোমাদের দেখাই দিই, দেখো এই যে দেখো, এই যে অধ্যায়টা শেষ হয়ে গেছে, এই যে মাইটোসিস মায়োসিসের পার্থক্যটা দেখাইছে। এই মাইটোসিস মায়োসিসের পার্থক্যের পরে তোমরা ভাবো যে এখানে অধ্যায় শেষ না, এরপরে আরেকটা পৃষ্ঠা আছে। এই আরেকটা পৃষ্ঠায় দেখো এই অনেকগুলো ক্রোমোজোম আছে। এটা আজকে বাসায় গুনবা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা গুইনা দেখবে 16টাই আছে, একটা কম নাই, একটা বেশি নেই, 16টাই আছে একদম। কি আছে? 16টাই আছে, বুঝছো? এই 16টা এনে গুনবা তোকে বলে। আজ একদিন যদি কোনো সারা জীবন মনে থাকবে, এই যে এখানে বোল্ড হবে লেখা আছে পেঁয়াজের মূলে 16টা ক্রোমোজোম আছে। পেঁয়াজের কাণ্ডে না, কিন্তু পেঁয়াজের মূলে 16টা ক্রোমোজোম আছে, আর 16টা ক্রোমোজোম এখানে গুনবা। কেন গুনবা? একদিন গুনলে সারা জীবন কোনোদিন আর মনে রাখতে হবে না, কোনোদিন আর ভুলতে হবে না, কোনোদিন কি হবে না। হ্যাঁ গুড, যারা গুনছো তারা ভেরি গুড।
যে এনে গুনছো কে কে বলো, গুনলেই এই কে কে গুনছো, এটা গুইনা দেখছো কে কে, কে কে গুইনা দেখছো, গুইনা দেখছো মানে ভেরি গুড, ঠিক আছে, তোমার পড়াশোনার প্রতি আগ্রহ খুবই ভালো, ঠিক আছে। তাহলে পেঁয়াজের মনে ক্রোমোজোম কয়টা? 16টা। তাহলে তোমার কোনোদিন চিন্তা করতে হবে না, যে গুনবা সে গুনে দেখবা কয়টা আছে, 16টা। এই যে মরিয়ম বলছে, মরিয়ম বিলকে সিলভিয়া বলছে আমি গুনছি, ঠিক আছে। বাকি কে কে গুনছো বলো, যদি গুইনা থাকো খুবই ভালো, তাহলে এটা একদম গুইনা দেখবা 16টাই আছে। সারা জীবন আর কোনোদিন কখনোই যদি না পড়ো তাও মনে থাকবে, তাও মনে থাকবে, দেখবে ওটা একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। পুষ্পকানন স্মৃতি, আচ্ছা আসিফ তালুকদার, হ্যাঁ ভেরি গুড। তারপর চলে আসো, ডিএনএ এর সাথে কোন প্রোটিনটা যুক্ত? এটা একটু ট্রিকি প্রশ্ন আসছে প্রথম অধ্যায় থেকে, একটু ট্রিকি প্রশ্ন আসছে। আর একটা মজার কথা হলো সিবাসু থেকে কিন্তু প্রথম অধ্যায়তে প্রচুর প্রশ্ন আসে। সো প্রথম অধ্যায় যারা বাদ দিতে চাইছো তারা কিন্তু খুব ধরা খাবা, সিবাসুতে প্রচুর প্রশ্ন আসলে কিতে এই প্রথম অধ্যায় থেকে আসে। তাহলে ডিএনএ এর সাথে কোন প্রোটিন যুক্ত হলো, এটা প্রশ্নটা একটু ট্রিকি একটা প্রশ্ন আসছে। এটা একটা সংজ্ঞা থেকে একটা প্রশ্ন আসছে। কই থেকে আসছে? সংজ্ঞা থেকে একটা প্রশ্নটা আসছে, সংজ্ঞা থেকে প্রশ্নটা আসছে। 6 এর বি, সাব্বির বলছো, ইশিকা বলছো বি, সিলভিয়া বলছো বি, বাকিরা 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 বলো, বাকিরা বলো। হ্যাঁ অলোক বলছো, ভেরি গুড। তারপর হলো দেবব্রত বলছো, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ এই প্রশ্ন একটু ট্রিকি একটা প্রশ্ন, যে ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন, কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন যুক্ত হয়, কারণ সংযুক্ত অবস্থায় এই হিস্টোন প্রোটিন যুক্ত হলে তখন তাকে আমরা বলি নিউক্লিওসোম। নিউক্লিওসোম এটা সংজ্ঞা থেকে আসছে, কই থেকে আসছে? সংজ্ঞা থেকে আসছে। তাহলে নিউক্লিওসোম মানে কি? কোন প্রোটিন যুক্ত থাকে? একমাত্র প্রোটিন, এটা হিস্টোন প্রোটিন। এটা না পারলেও সমস্যা নেই, এটা একটু ট্রিকি প্রশ্ন আসছিল, কেউ যদি পারো খুবই ভালো, আর না পারলে তো কিছু, এটা সমস্যা নেই, ঠিক আছে। এটা একটু ট্রিকি একটা প্রশ্ন আসছে, বাকিগুলো যেমন খুবই সহজ, বাট এটা একটু ট্রিকি একটা প্রশ্ন আসছে। তাহলে একবার বি বলছে, ভেরি গুড। সাব্বির বি বলছে, আফরিন দিশা, হ্যাঁ বাকিরা বি বলছে, ভেরি গুড। সাদিয়া আফরিন বি বলছে, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। তারপর চলে আসলে নিচের কোনটির অঙ্গের বর্ণনায় আমরা ফ্লুইড মোজাইক মডেল পাই? এটা বিখ্যাত মডেল, ঠিক আছে। ওয়াটসনের ঠিক করছে, ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করছে, ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করছে। এই যে ফ্লুইড মোজাইক মডেল, বলো এটা কার সাথে সম্পর্কিত? একটু দ্রুত কমেন্ট করো তো, দ্রুত কমেন্ট করো, হ্যাঁ দ্রুত কমেন্ট করো। হ্যাঁ মরিয়ম বলছে, ইশিকা বলছে, ইশিকা ডি বলছে, সাথে ডি, ফ্লুইড মোজাইক মডেল নিউক্লিয়ার মেমব্রেন। সি বলছো, কোষ ঝিল্লি বলছো সৌরভ, সি বলছো সাদিয়া আফরিন, হ্যাঁ পরে বাকিরা 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 দ্রুত। মাহফুজা, সেল মেমব্রেন, ইশিকা সি, একজন ডি বলছো। আচ্ছা ডি কেন না আমি পরে বলবো, এটা আজানটা শেষ হোক, দ্রুত বলো, বাকিরা কমেন্ট করো। তাহমিদা ইফাত বলছে, তাহমিনা আক্তার বলছে, কোষ প্রাচীর, আফরিন দিশা বলছে, ভেরি গুড। সঞ্জিতা বলছে, খুশি আলম বলছে, খুশি আলম ডি বলছে না, আচ্ছা তৃষা দাস ডি সি বলছে, বাকিরা বাকিরা। তাসনিম আব্দুল্লাহ সি বলছে, একটু কনফিউশন হয়েছে তোমাদের তাই না? আলিফ সি বলছে, যে সি না ডি, সি না ডি, কয়েকজন সি বলতেছো, কয়েকজন ডি বলতেছো। প্রীতম সি বলছে। তোমরা কারা সি এর পক্ষে আর এগুলো ডি এর পক্ষে? সি ডি এর পক্ষে কে কে বলো? তোমরা ডি এর পক্ষে কে কে? ডি কেন না বলো, এই ডিটা কেন না? কেউ কেউ সি বলতেছ, কেউ কেউ ডি বলতেছ, হ্যাঁ কেউ কেউ সি বলতেছ, কেউ কেউ ডি বলতেছ, বলো ডিটা কেন না দেখি, ডিটা কেন না? সি কনফার্ম, ভেরি গুড, সি কনফার্ম। সাব্বির আবার বলছে 8 এর বি বলছে, আচ্ছা না সি ডিটা কেন না আমাকে এটা ব্যাখ্যা দাও, যে ডিটা যে হবে না এটা কেন? সি রাইট,
আচ্ছা সি রাইট, রাফি সি রাইট। ডি হলো নিউক্লিয়াসের পর্দা, ওকে সি রাইট। মানে কেন ভুলটা হয়েছে আমি এটা বলতেছি, কেন ভুলটা হয়েছে যারা ডি বলতেছিল। এনে কি লেখা আছে বলো, নিউক্লিয়ার মেমব্রেন আছে। এটা কি নিউক্লিয়ার হবে বলো? নিউক্লিয়ার হবে না। কি হবে? যদি এটা সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকতো তাইলে হইতো। বুঝছো, আমি তোমাদের নিরুৎসাহিত করতেছি না। যারা ডি বলছো হইতেই পারে তোমার চিন্তা ভাবনা এটা, কিন্তু ডিটা কেন না? এটা সাইটোপ্লাজমিক মেমব্রেন হলে এই সাইটোপ্লাজমিক মেমব্রেনকে কোষঝিল্লি বলে, তখন আনসার ঠিক ছিল, তাহলে ডাবল আনসার ছিল, কারণ সি নাম্বার অপশনে তো কোষঝিল্লি আছে। তাহলে কেন না সাইটোপ্লাজমিক মেমব্রেন বলে নাই, কি বলছে? নিউক্লিয়ার মেমব্রেন বলছে। হ্যাঁ, মেমব্রেন মানে আবরণ, ঠিক আছে। সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনও বলতে পারতো, বা প্লাজমা মেমব্রেনও বলতে পারতো, বা প্লাজমা মেমব্রেনও বলতে পারতো। বাট নিউক্লিয়ার মেমব্রেন বলে তখন নিউক্লিয়াসের অংশ হয়ে গেছে। তখন কি হয়ে গেছে? নিউক্লিয়াসের অংশ হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছি? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা কোষঝিল্লি। নিচের কোনটা সত্য নয়? 8 নাম্বার আসো। নিচের কোনটা সত্য নয় বলছে? নয়, সত্য নয়। তাহলে আমরা দেখি একটু, আদি কোষের সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, তার মানে সত্য। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ারে স্নেহ বিভাগে অংশগ্রহণ করে, মাইটোকন্ড্রিয়া স্নেহ বিভাগে অংশগ্রহণ করে, এটাও সত্য। কোষে একটা সেন্ট্রোসোম থাকে, এটাও সত্য। এখন আসো বি নাম্বার অপশনটায় আসি আমরা। বলছে লাইসোজোম ভিটামিন সি সঞ্চয় করে, এটা কি সত্য কিনা বলো? লাইসোসোম ভিটামিন বি সঞ্চয় করে, এটা সত্য কিনা তোমরা বলো তো? লাইসোজোম ভিটামিন বি সঞ্চয় করে, এটা কি সত্য কিনা? ইশিকা বি বলছো, বাকিরা বলো তো, বাকিরা বলো তো একটু, বাকিরা বলো। লাইসোজোম ভিটামিন বি সি সঞ্চয় করে, এটা কি সত্য কিনা? ভিটামিন সি সঞ্চিত করে, সত্য কিনা? না বলছো, বি বলছো, ভেরি গুড, বি বলছো। মুত্তাকিনুর রাফি বলছো জীবাণু ধ্বংস করে, হ্যাঁ ভেরি গুড। সঞ্চয় করার তো কোনো প্রশ্নই আসে না। আরে ভাই, ওরে তো বলি আমরা আত্মঘাতী থলিকা, ওরে বলি সুসাইডাল স্কোয়াড, সুসাইডাল স্কোয়াড বা সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা। ভাই শালাও দুনিয়া দুনিয়া খায় ফেলাই দেয়, মানে এমনই খায়, ইভেন নিজে খায় ফেলাই দেয়। তো ওর তো সঞ্চয়ের কোনো প্রশ্নই আসে না। প্রশ্ন না দেখলেও আমাদের আনসার করে দেয়। তাহলে ওর মেন কাজই হলো ফেগোসাইটিস করা। ফেগোসাইটিস করে জীবাণু ধ্বংস করে, ধ্বংস করা মানে কি নিজে খায় ফেলাই দেয়, ঠিক আছে। সো এটাই কিনা আমার সত্য নয়, এটা কিনা সত্য নয়। ভেরি গুড। বংশগতি রক্ষায় ডিএনএ কোষের মানে কোথায় থাকে? ডিএনএ কোষের কোথায় থাকে? এই জন্য দেখো, এটা অনেকেই নিউক্লিয়াস দেখে দাগায় ফেলবে। খ নাম্বার মাইটোকন্ড্রিয়া দেখে দাগায় ফেলবে, গ নাম্বার আছে নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া উভয়টিতে। এই জন্যই বলি 4টা অপশন দেখে কেন গুরুত্বপূর্ণ। 4টা অপশন গুরুত্বপূর্ণ কেন? এইটার জন্য, এই প্রশ্নটা 4টা অপশনের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই 9 নাম্বার অপশনটাই, 9 নাম্বার যে প্রশ্নটা আছে এই জন্যই 4টা অপশন দেখতে হবে। আন্দাজ এ নাম্বার অপশন দেখে দাগায় ফেলানো যাবে না। দেখো এটার আনসার কি বলো? 9 নাম্বারটার আনসার কি? 9 নাম্বার আনসার বলো, 9 নাম্বারটার আনসার বলো। হ্যাঁ, ইশিকা বলছো, আফরিন দেশা বলছো, ইফতেকার বলছো, হ্যাঁ বাকিরা বলো, বাকিরা বলো। প্রীতম সরকার বলছো, রাফিয়া বলছো, মরিয়ম বলছো, রাফি বলছো। 9 বল বেটা, 9 বল, 10 গেছে আগে। তাইলে এইখানে যে ব্যাপারটা, যে অনেকে এ নাম্বার অপশন থেকে দাগায় ফেলবে, হ্যাঁ এটা সত্যি, আমিও মানতেছি নিউক্লিয়াস ডিএনএ তে থাকে, নিউক্লিয়াসে ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াতে তো ডিএনএ থাকে, এটাও সত্যি। কারণ তুমি যদি এ ও দাগাও বি ও দাগাও তাহলে হবে না। কেন? 3 নাম্বার অপশনে বলছো বইটাতে, এই জন্য 4টা অপশন দেখবা অবশ্যই। 4টা অপশন না দেখলে এইগুলো ভুল করে ফেলবা। তাহলে আনসার কি? আনসার হলো সি। আনসার কিন্তু সি, নট এ, নট বি, নট ডি। আনসার কি বলো? আনসার হলো আমার কি? আনসার হলো আমার সি। আনসার কি আমার? আনসার হলো সি। এই ডিএনএ তে কোন ধরনের সুগার পাওয়া যায় বলো? ডিএনএ তে কোন ধরনের সুগার পাওয়া যায়? এটা সহজ প্রশ্ন একদমই। ডিএনএ এর মানে হলো ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। ডিএনএ এর মানে হলো ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড আর কি। হ্যাঁ, 10-এর প্রীতম সরকার, ইশিকা, হ্যাঁ 10টা বলো, 10 নম্বরটা বলো। এগুলো সহজ প্রশ্নই আছে। তোমরা কেন যে ফাইনালে যায় পারো না, আমি এই জিনিসটা বুঝি না। এই যে এখন ক্লাসে তো সবই পারতেছো, ফাইনালে তো এরকম প্রশ্নই আসে। আহামরি কোনো প্রশ্ন আসে বলো? ফাইনালে 25টার মধ্যে তোমরা যদি বায়োলজিতে যদি এবার 25এর মধ্যে তুমি 20+ পাইতা, তোমার পজিশন কে আটকাইতে পারতো? তোমরা যে আমার কথা শোনো না,
বায়োলজিতে তুমি 20 প্লাস পাইতা, 20 প্লাস পাইছো কয়জন আছে আমার বলো তো দেখি, আজকে ক্লাস করতেছো গুচ্ছে 20 প্লাস পাইছো। হ্যাঁ গুচ্ছের বায়োলজি একটু কঠিন আসছে, কিন্তু 20 প্লাস পাওয়ার মতো আসছে, 5টা কঠিন আসছে, কিন্তু বাকিগুলো তো সহজ আসছে। ঠিক আছে, 18 উপরে কে কে পাইছো, 18 প্লাস কে কে পাইছো বলো। এই আজকে যারা আছো গুচ্ছে 18 প্লাস কে কে পাইছো বলো তো, গুচ্ছে 18 প্লাস কে কে পাইছো, গুচ্ছে 18 প্লাস কে কে পাইছো। কোশ্চেন সলভ তো আমরা সন্ধ্যাবেলায় নিচ্ছি 7:30টায়, প্রতিদিনই 7:30টায় নিচ্ছি, 5 তারিখের আগ পর্যন্ত হবে। কই একজনও তো দেখি না, একজনও কমেন্ট করতেছে না, তার মানে একজনও 20-এর উপরে পাও নাই, একজনও 20-এর উপরে পাও নাই, কষ্ট পেলাম। হ্যাঁ একটু ভালো মতো পড়লেই কিন্তু পারা যায়। কোন ধরনের সুগার পাওয়া যায় এটা সবাই পারছো, এটা কি ডিঅক্সিরাইবোজ, নামের মধ্যে আছে ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজে এই সরি ডিঅক্সিরাইবোজে কেন ডিঅক্সিরাইবোজ মানে এক ডিঅক্সি মানে কি অক্সিজেন ছাড়া, ডিঅক্সি মানে অক্সিজেন ছাড়া। তাহলে অক্সিজেন কয়টা থাকে, আর 4টা থাকে। তাহলে C5H10O5 এরকম ছিল, এখানে একটা অক্সিজেন কম থাকে, তাহলে C5H10O কত হয় 4 হয়। কয় নাম্বার কার্বনে এই অক্সিজেনটা থাকে না, কয় নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকে না বলো। এই পোলাপান কয় নাম্বার কার্বনে এই অক্সিজেনটা থাকে না, এটা পরীক্ষা প্রচুর আছে, কয় নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকে না। এই গুচ্ছের পিছনে আমি ছাড়তে দেবো, হ্যাঁ হ্যাঁ গুচ্ছ বাদ দে, গুচ্ছ বাদ, গুচ্ছ বলে যাও, গুচ্ছ বলে যাও, গুচ্ছ বলে যাও, যাও গুচ্ছ ছেড়ে দিছি। আচ্ছা কয় নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকে না, কয় নাম্বার বলো, 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকে না। কয় নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা কি থাকে না, থাকে না। তো এই প্রশ্নটা প্রচুর আসে, তাহলে কয় নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকে না। এই যে ডিঅক্সির কথা বলতেছি, এই যে ডিঅক্সির কথা বলতেছি, কয় নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকে না, কয় নাম্বার, 2 নাম্বারে, 2 নাম্বারে, ভেরি গুড, যারা 2 নাম্বার বলছো ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা তারপর চলে আসো ওয়াটসন আর ক্রিকের ডাবল হেলিক্স মডেল, 11 নম্বরটা চলে আসো। এটা সাল আসছে, সাল খুবই কম আসে না, তো তারপরে একটু আসছে। ঠিক আছে, এটা একটু বলো দেখি, ওয়াটসন আর ক্রিক কত সালে এলো আবিষ্কার করছে, আর কত সালে নোবেল পাইছে, দুইটাই বলবা। কত সালে আবিষ্কার করছে, কত সালে নোবেল পাইছে, আবিষ্কার নোবেল দুইটাই বলো। আবিষ্কার কত সালে, নোবেল কত সালে, দুটো বলো দেখি। আবিষ্কার কত সালে, নোবেল কত সালে, আবিষ্কার কত সালে, নোবেল কত সালে। হ্যাঁ 2 নাম্বার আবিষ্কার, নোবেল কত সালে, নোবেল নোবেল কত সালে, 11B, ভেরি গুড, 11B সবাই পারতেছ। হ্যাঁ নোবেল কত সালে পাইছে, নোবেল, হ্যাঁ এটা তো সহজ, আবিষ্কার 1953 সালে, নোবেলটা কত সালে পাইছে, নোবেল কত সালে পাইছে। আবিষ্কার তো সবাই বললো, নোবেলটা বলো। সাতান্নতে নোবেল পাইছে কবে, এবার আবিষ্কার করছে এর 10 বছর পরে নোবেল পাইছে, সোজা হিসাব। আবিষ্কার যত তারিখে করছে এর কত বছর, 10 বছর পর নোবেল পাইছে, তাহলে নোবেল পাইছে হলো 1963। আর এটা কেন পড়তে বললাম, কারণ যেহেতু এটা 2 বার আসছে সিবাসুতে যেহেতু 2 বার আসছে, এই জন্য আমরা পড়তে বললাম। তাহলে নোবেল কত, 1963, ভেরি গুড, 63, 57 না 63তে, হ্যাঁ 63তে নোবেল পেয়েছে। আচ্ছা তারপর চলে আসো গলগি বডির অপর নাম কি, গলগি বডির অপর নাম কি বলো, গলগি বডির অপর নাম কি। 12 নম্বরে চলে আসো, 12 নম্বরে চলে আসো, গলগি বডির অপর নাম। গলগি বডির নামের সাথে যদি গলগি থাকে, গলগি কমপ্লেক্স, গলগি সেক্স, গলগি অ্যাপারেটাস, গলগি বডি, গলগি বডি। গলগি থাকলে তো সমস্যা নাই, কিন্তু 3টা নাম আছে, কয়টা নাম, 3টা নাম আছে যাদের নামের সাথে কি নাই, গলগি নাই, যাদের নামের সাথে গলগি নাই। এরকম 3টা নাম কি, এরকম 3টা নাম কি কি বলো, আর এখানে আনসার কি বলো। মরিয়ম বিলকিস, তৃষা দাস, হ্যাঁ বাকিরা, আফরিন তৃষা, ভেরি গুড। 3টা নাম আছে যেটার সাথে কি নাই, গলগি নাই। এরকম একটা নাম হলো লাইপোকন্ড্রিয়া, এরকম আরেকটা নাম হলো ডিকটায়োসোম, এরকম আরেকটা নাম হলো ইডিওসোম। এই 3টা নাম, এই যে 1, এই যে 2, এই যে 3, এই 3টা নাম ইনফিনিটি স্টপ।
পড়বাই। তাহলে গলগি বডির নাম হলো তিনটা, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এই 4-5টা তথ্য অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এই গলগি বডি থেকে এই 5টা তথ্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রচুর আছে, প্রচুর পরিমাণে আছে, প্রচুর। ঠিক আছে, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, ভেরি গুড। ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, এটাকে বলা হয় কোষের প্যাকেজিং কেন্দ্র, তারপর 13 নম্বর, ডিএনএ এর গঠনিক উপাদান কোনগুলা? ডিএনএ এর গাঠনিক উপাদান কোনগুলা? খুবই সহজ একটা প্রশ্ন, 13 নম্বর। দেখি এটা কেমন বলো। ডিএনএ এর গাঠনিক উপাদান কোনটা? 13 নম্বরটা দেখি বলো তো। ডিএনএ এর গাঠনিক উপাদান কোনটা? হ্যাঁ, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। লেড দিয়ে মনে রাখতে পারো অনেকে, এই যে এলিড দিয়ে মনে রাখে, লেড। এই লাইপোকন্ড্রিয়া, ইডিওসোম, ডিকটায়োসোম। হ্যাঁ, লাইপোকন্ড্রিয়া, ইডিওসোম, ডিকটায়োসোম, লাইপোকন্ড্রিয়া, ইডিওসোম, ডিকটায়োসোম। হ্যাঁ, আপনি দেশে বলছো, অনেকেই বলতেছ। আমরা একটু দেখি, সবার আগে সুগার থাকতেই হবে, তার মানে এটা সবার আগে বাদ। আচ্ছা, আমরা যদি ফসফরাস থাকে না, কি থাকে? ফসফেট থাকে, তাহলে এটাও বাদ। সালফেটের তো কোনো প্রশ্নই আসে না, তো এটাও বাদ। এই যে অপশন বাদ দেওয়ার যে ব্যাপারটা, আমি দেখো ধরো জানিই না এটা, আমি দেখলাম কি কি থাকে, আমি দেখলাম অ্যামাইনো অ্যাসিডের কোনো বেসিক এখানে নাই, ডিএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিডের কোনো সম্পর্ক নাই, তাহলে সবার আগে বাদ। ফসফরাসের কোনো সম্পর্ক নাই, তাহলে এটাও বাদ। সালফেটের কোনো সম্পর্ক নাই, তাহলে এটাও বাদ। তাহলে মিল আছে কই? সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, ফসফেট আছে। সমান আনসার সি। সমান আনসার কি? সি। ঠিক আছে, বুঝছো কিনা? তা যারা সি বলছো ভেরি গুড, যারা সি বলছো তারা কি ভেরি গুড। তারপর 14 নম্বরটা, ইউক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক মানে কি? প্রকৃত কোষ, আদি কোষ না কিন্তু প্রকৃত কোষ। তাহলে আমাদের 14 নম্বরটা বলো, 14 নম্বরটা বলো দেখি, 14 নম্বরটা বলো দেখি। হ্যাঁ, 13 সি যারা বলছো ভেরি গুড। তাহমিদা বলছো ভেরি গুড। বাকিরা? মাহফুজা মিতু সি বলছো, আগেরটা ওকে ওকে। ইশিকা ডি, মরিয়ম ডি। হ্যাঁ, বাকিরা বলো। প্রীতম বলছো ভেরি গুড। আফরিন তৃষা বলছো, আহমেদ বলছো। এগুলো মাথার মধ্যে একদম ঢুকায় নিবা, ঠিক আছে? মাথার মধ্যে একদম ঢুকায় নিবা। হ্যাঁ, দীপ থেকে বলছো, সৌরভ বলছো, শামসু বলছো, শামসুর প্রথম কমেন্ট দেখলাম। আহমদ বলছো, তাহমিনা বলছো, দেবব্রত বলছো, মাহবুজা রহমান মিতু। কমেন্ট আগে আসে কেন? কমেন্ট আগে আসে মানে? আচ্ছা, এটা দেখি আমরা একটু। সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, ভালো কথা, কিন্তু নিউক্লিয়াস অনুপস্থিত। আমরা তো জানি প্রকৃত কোষে সব থাকে, সেটা বাদ। সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই, এটা তো প্রথমেই বাদ। প্রকৃত কোষ ইউক্যারিওটিক মানে ভালো। ইউ মানেই তুমি, দেখো আমি মনে মজা করে বলি, ইউ মানেই তুমি, তুমি মানেই তো ভালো। আমি তো জানি আমার স্টুডেন্ট সবগুলাই ভালো। তোমাকেই বলছি যে যতজন ক্লাস করতেছো তোমাদেরই কি বলছি, ইউ মানেই তুমি, তুমি মানেই ভালো। কিন্তু নিজের ভালোত্বটা দেখাইতে পারো না এই পর্যন্ত। জাস্ট দেখানোর জন্য আল্লাহর কাছে প্লিজ একটু দোয়া করো মন থেকে, যে আল্লাহ প্লিজ তুমি আমার এগ্রি ভার্সিটির মানে ক্লাস্টার এগ্রিতে তুমি একটা সিট, আল্লাহ প্লিজ, আল্লাহ তোমার কাছে হাত জোর করে কান্না করে বলতেছি, আল্লাহ নাতে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে দোয়া করবা, আল্লাহ আমার একটা সিট খালি দাও। আল্লাহ আমি বাপ মায়ের মুখে একটু হাসি ফোটাইতে চাই, একটু হাসি আমি ফোটাইতেই চাই, যে আল্লাহ আমি আমার বাপ মায়ের আয়না বলতে চাই, দেখো তোমার ছেলে বা মেয়ে দেখো যে আজকে চান্স পাইছে। আমি শেষ হাসিটা হাসাইতেই চাই, জাস্ট মানে এটা একদম ফিল করা যে আব্বা আম্মার আমি একটু শেষ খুশিটা করতে চাই। আমার একটা সিট দরকার, আল্লাহ 3600 সিটের মধ্যে আল্লাহ আমার একটা সিট দিয়ে 3599 সিট সবাই দিয়ে দাও। যদু যারে দিবার তো সবাই দিও। আমার তো 2টা সিট দরকার নাই, আমার একটা সিট দরকার নাই, একটা সিট দরকার আমার। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ সিট তুমি দিয়ে দিছো, আল্লাহ গুচ্ছে দাও নাই, অমুক দাও নাই, তমুক দাও নাই, আমি পাই নাই, আমার কোনো আফসোস নাই। তুমি যদি আল্লাহ আমার শেষমেশ আল্লাহ তুমি আমার এগ্রি করছে একটা সিট দাও, ইনশাল্লাহ এটা আমি পাবোই পাবো। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই তাহলে যে ক্রোমোজোম নেই যেগুলো আছে সেগুলোতে বাদ, তাহলে সব আছে, সব কি আছে? তাহলে নিউক্লিয়াস কি আছে? দুইটাই আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর ডিএনএ ডাবল হেলিক্সের আবিষ্কারক কে? সহজ একটা প্রশ্ন বলো, আবিষ্কারক কে? ডাবল হেলিক্স মডেলের আবিষ্কার। তাহলে ডিএনএ অনেক ইম্পর্টেন্ট, সিবার সাথে ডিএনএ অনেক ইম্পর্টেন্ট। তার মানে তুমি ধরে রাখতে পারো এবার ডিএনএ থেকে একটা প্রশ্ন আসবে, যে বলে দিলাম ডিএনএ থেকে একটা প্রশ্ন আসবে।
এইবার এগ্রি হচ্ছে ডিএনএ থেকে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলো বলো। হ্যাঁ এটা বলো, পরেরটা বলো, পরেরটা বলো। দেবব্রত বলছে ইনশাআল্লাহ। হ্যাঁ ভেরি গুড। প্রীতম, প্রীতম সরকার জিৎ বলছে। বাকিরা বলো। সঞ্জিদা, সানজিদা, আচ্ছা। ইশিকা, চয়নদেব, এই যে নতুন নতুন মানুষ দেখতেছি, খুব ভালো লাগতেছে। সানজিদা নতুন দেখলাম, চয়নদেব নতুন দেখলাম, এরা তো পুরাতন, এদের দেখছি সবাইকে। আফরিদির সাথে বল দেখলামই, তৃষা দাসকেও দেখছি, শামসুদ্দিন ও একটু আগে করছে। হ্যাঁ খুবই সহজ একটা প্রশ্ন আসছে, তাই না? এটা সবাই পারার কথা। জেমস ডি ওয়াটসন এবং ফ্রান্স কি, মানে মোট কথা ওয়াটসন আর ক্রিক আমরা যাকে চিনি, বাকিগুলো যাই আগে যাই কিছু আছে। ওয়াটসন আর ক্রিক এই দুইটা থাকলেই হলো, ওয়াটসন আর কি ক্রিক। তারপর নিউক্লিয়ার আছে সব থেকে ঘন অংশ। এটা একটু ট্রিকি একটা প্রশ্ন, এটা সহজ প্রশ্ন বাট একটু ট্রিকি। দেখি এটা কে কে পারো, এটা কে কে পারো দেখি। 16 নাম্বারটা কে কে পারো দেখি। 16 নাম্বার এটা সহজ প্রশ্ন বাট একটু ঘুরাই দিছে, একটু ঘুরাই দিছে। জান্নাতুল মিম, এই যে নতুন মানুষ দেখছি, জান্নাতুল মিম। ক্লাস শুরু হবে 5 তারিখ ওরিয়েন্টেশন, 7 তারিখে ক্লাস ইনশাল্লাহ। রুটিন গ্রুপে আপলোড হয়েছে, একটু দেখো। 7 তারিখ আমি কঙ্কাল ক্লাস নিব। প্রথম কঙ্কালে 2টা পার্ট হবে, কঙ্কাল 1 আর কঙ্কাল 2। কঙ্কাল 1টা পাবলিক গ্রুপে নিব, আর 2 থেকে সব প্রাইভেট গ্রুপে হবে। হ্যাঁ 1 কেন পাবলিক গ্রুপে নিব, আমি চাই যে আমরা কেমন ক্লাস করাই, ক্লাস কি ভালো লাগে কিনা এটা তো দেখবা, ঠিক আছে? তাহলে 1 হলো পাবলিক গ্রুপে নিব, 2 হলো প্রাইভেট গ্রুপে নিব, 2 কি প্রাইভেট গ্রুপে নিব। হ্যাঁ 7 তারিখের পরে হলো 8 তারিখের কি, এরপরে আস্তে আস্তে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি কে কে বলছো। তাহমিদা বলছে, আহমেদ বলছে, হুসাইন মাহমুদ, এই যে নতুন মানুষ, ভেরি গুড। প্রীতম সরকার বলছে, মরিয়ম বলছে, ইশিকা বলছে, মিতু বলছে, আহমেদ বলছে, দেবব্রত বলছে, সাদিয়া মুস্তারা, তরুকেও নতুন দেখলাম, ভেরি গুড। শামসুদ্দিন ওরে দেখছি, ইসমত আফিয়া ওকে নতুন দেখলাম, সাদিয়া ফ্রিন দেখছি, সানজিদা দেখছি, প্রমি সাহা ওরা আগে দেখছি, তাহমিদা, আহমেদ। আমার নাম তো নতুন বললেন না যে, এই যে বললাম তো তরু, একটু বলতে সময় দে। আহমেদ দেখছি, মাহির জাহির, এই যে ওকে নতুন দেখলাম। নতুন মানুষ দেখলেই ভালো লাগে, পুরান মানুষ তো ভালোবাসায় থাকবে, নতুন মানুষ যেটা দেখলে ভালো লাগে এটা বলতেছে কি। ভাইয়া ম্যাথে প্রবলেম, হ্যাঁ ইনশাল্লাহ ম্যাথে প্রবলেম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রধান, জুনায়েদ প্রধান, তাহমিনা আক্তার, রাফিয়া, ওদের তো দেখছি একটু আগে। হ্যাঁ এরা অনেকেই ক্রোমাটিন তন্তু ভাবতে পারো, ক্রোমাটিন তন্তু কিন্তু না, ঠিক আছে? সবচেয়ে ঘন অংশ নিউক্লিওলাস। দেখবো নিউক্লিওলাসের চিত্র দেখলে দেখবে এত বেশি ঘন থাকে, অনেক ঘন থাকে এটা। হ্যাঁ ঠিক আছে, এই টোটাল জিনিসটা অনেক ঘন থাকে, আর বাকি ক্রোমোজোম থাকে আর কি। তাহলে সবচেয়ে বেশি কি নিউক্লিওলাস, ঠিক আছে? শেষ, আরেকটা আছে না? আচ্ছা পিউরিন ক্ষারক আছে, পিউরিন ক্ষারক। এখন সবচেয়ে মজার কথা হলো ডিএনএ হোক আর আরএনএ হোক, পিউরিন ক্ষারক কিন্তু সেম। তোমরা জানো কিনা? ডিএনএ হোক আর আরএনএ হোক, পিউরিন ক্ষারক কিন্তু সেম। পিউরিন ক্ষারকের কোনো চেঞ্জ আছে বলো? পিউরিন ক্ষারকের কোনো চেঞ্জ নাই। তাহলে প্রশ্নটা হুদাই এটা ডিএনএ না বললেও হইতো যে ডিএনএ এর পিউরিন ক্ষারক কোনটা, পিউরিন ক্ষারক কোনটা বলো, পিউরিন ক্ষারক কোনটা, ঠিক আছে? পিউরিন ক্ষারক কোনটা বলো তো? 17 নম্বর। ডিএনএ হোক আর আরএনএ হোক, আমি তোমার যদি ডিএনএ অফ করে দিয়ে বলি আরএনএ এর পিউরিন ক্ষারক কোনটা বলো? আরএনএ এর পিউরিন ক্ষারক কোনটা? ডিএনএ অফ করে দিয়ে যদি বলি আরএনএ এর পিউরিন ক্ষারক কোনটা? জোনা, সাদিয়া সুলতানা, জোনা তারা দেখি না কেন, তুই কমেন্ট করছ না? গুলি করবো পোলাপান, কমেন্ট করছ না? জোনারে ফাঁকিবাজি মারতেছস? সাদিয়া সুলতানা, জোনা ফাঁকিবাজি করছস? তোর দেখি না আজকে। আচ্ছা পিউরিন ক্ষারক তাহলে কোনটা? পিউরিন ক্ষারক 2টা পিউরিন ক্ষারক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ তা আমরা মজা করে বলি, আমি মজা করে বলি, দেখো এজিসিটিইউ, এই যে এজিসিটিইউ যে আছে এইটার মধ্যে দেখো এই 2টাকে বলা হয় পিউরিন ক্ষারক। এইটা হলো পাইরিমিডিন ক্ষারক। তো তানভীর একটা ফোন আসছে তো এর জন্য। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি
আচ্ছা, তাহলে এটা তো নরমাল ব্যাপার আমরা জানি, তাই না? ছোটটাই বড়, বড়টাই ছোট। এই যে পিউরিন, এটা দুই রিং স্ট্রাকচার বিশিষ্ট, পাইরিমিডিন এক স্ট্রাকচার বিশিষ্ট, ঠিক আছে? আর এদের মাঝখানে যে বন্ধনটা হয় ডিএনএ গঠন করার সময়, আমি বলি আমি তুমি দ্বিবন্ধনী, এ আর টি, ঠিক আছে? আমি আর তুমি, আমি তুমি কয় বন্ধন? তুমি আর আমি মিলা, এই যে দুই হাত, দ্বিবন্ধন, ঠিক আছে? যে গরু আর ছাগল কয় বন্ধন? দ্বিবন্ধন। এগুলো কিন্তু আসে অনেক ক্ষেত্রে, এটা দেখে রাখবা। আমি তুমি দ্বিবন্ধন, গরু ছাগল তিন বন্ধন। আচ্ছা, তাহলে পিউরিন নাইট্রোজেন কোনটা? প্রথমটা। আগে পিউরিন, তারপরে পাইরিমিডিন, এজিটিসিইউ আর কি, এজিটিসিইউ। একদম নরমালি তোমার বইয়ে দেখবা লেখা আছে, ঠিক আছে? এজিটিসিটা আগে, তোমার বইয়ে যেটা আছে ওটা তুমি যদি পড়ো তাও কোনো সমস্যা নেই। এজিটিসিইউ, তাহলে প্রথমটা এডিনিন গুয়ানিন, তারপরে একটা হচ্ছে কি টিসিইউ, হচ্ছে পাইরিমিডিন। তাহলে আনসার কোনটা হবে? এডিনিন আর হচ্ছে কি গুয়ানিন। আনসার হচ্ছে কি এ। আনসার কি হবে? কেমিস্ট্রি এর বস চলে আসছে না রে? আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, দেখো তাহলে আনসার কি হবে? এডিনিন আর হচ্ছে কি গুয়ানিন। আচ্ছা, এরপর একটা, জিনোম নিউক্লিয়াসের ক্রোমোজোমের কোন সেটকে বলা হয়? জিনোম, সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে? জিনোম নিউক্লিয়াসের কোন সেটকে বলা হয়ে থাকে? আচ্ছা, দুইটা জিনিস আমি একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি, ঠিক আছে? মাস্টার ব্লুপ্রিন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে শুধু ব্লুপ্রিন্ট। কোনটা জানি কি? মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা, আর হচ্ছে ব্লুপ্রিন্ট কোন, শুধু ব্লুপ্রিন্ট কোনটা? হ্যাঁ, এই যে রাফিয়া রহমান বলছে এডিনিন গুয়ানিন, গুয়ানিন। আচ্ছা, এটা কি হবে? জিনোম নিউক্লিয়াসের ক্রোমোজোমের কোন সেটকে বলা হয়? হ্যাপ্লয়েড সেট, ডিপ্লয়েড সেট, তারপর হচ্ছে পলিপ্লয়েড সেট, ট্রাইপ্লয়েড সেট, ঠিক আছে? জিনোম কাকে বলে? এটা পারা উচিত, জিনোম কাকে বলে? আচ্ছা, আমি দেখতে চাই। মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিনোম। মাস্টার ব্লুপ্রিন্ট কি? ওকে, কে বলছে? সানজিদা। ওকে, কি হবে? আচ্ছা, নর্মালি একটু যদি আমরা বুঝি জিনোম কাকে বলে, ধরো আমাদের মানব দেহে এক জোড়া জিনোম আছে। এক জোড়া মানে ধরো আমাদের যে ক্রোমোজোম কয়টা মানুষের বলো তো? 46টা। কয়টা? 46টা না? তার মধ্যে দুইটা ভাগ যদি করি আমরা, 23টা প্লাস 23টা, এই যে 23টা আছে এটা আসে ধরো মা থেকে, বাকি যে 23টা আছে সেটা হচ্ছে কি থেকে? বাবা থেকে আসে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 46টা। তাহলে এই ওভারঅলটা মিলা এক সেট জিনোম বলি আমরা, ঠিক আছে? কয়টা? একটা বলি, ঠিক আছে? আচ্ছা, ব্লুপ্রিন্ট হচ্ছে জিন, আচ্ছা মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিনোম। আচ্ছা, ঠিকঠাক আছে? আমি 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 পারি না দেখে তোরা কি আমার যেটা না সেটাই বুঝে আছে এমন কি? না, ঠিকঠাক আছে। ক্রোমোজোম রে না ব্লুপ্রিন্ট বলা হয় মনে হয়। আচ্ছা, ক্রোমোজোমের ভিতরে তো হচ্ছে ডিএনএ পড়ে ডেফিনেটলি। দাঁড়া একটু দেখে নি, আমি ভুলে যাই দেখে, আমি বলাই না দেখে তোরা আমার সাথে এরকম খেলা, আমার সময় কনফিউজিং কোশ্চেন কস, মানে একদম শিওর হয়ে যে বলবি একটা কিছু তা না। আচ্ছা, ব্লুপ্রিন্ট বলা হয় জিনকে, বংশগতির বাহক জিন জীবের জিনোমের ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে। এটা ক্রোমোজোমের কাজ, জিন বা হচ্ছে ক্রোমোজোম ধরতে পারি আমরা। ওকে, হ্যাঁ, ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে। আর হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে মেইনলি আমরা হচ্ছে নিউক্লিক, হ্যাঁ, মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিনোমকে বলতে পারি। আর মাস্টার মলিকিউল হচ্ছে কি? ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। মাস্টার মলিকিউল হচ্ছে কি? ডিএনএ বা, ওকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে? আশ্বাস না, আমি পারি না দেখে পোলা আমার উল্টা পাল্টা কোশ্চেন, মানে সঠিক রিপ্লাই দেয় না, ঠিক আছে? এই বল, এটা তাহলে কি হবে? এটা কি হবে? আরে জিনোমের কথা বলছি, জিনোম সবসময় সেট আকারে থাকে, সেট সবসময় ডিসপ্লে দেওয়া হবে। সহজ প্রশ্ন না। এতক্ষণ কি বুঝাইলাম আমি বল? আর তোরা যে সবগুলো আনসারে দিছস, আমি সবসময় বলি জিনোম সবসময় সেটে থাকে। আমি তো এটাই বুঝাইলাম যে এক সেট, তুমি দেখো 46টা, এই 46টা কই থেকে আসছে? মানুষ এক জোড়া জিনোম থাকে। টেস্টটা আসছে মায়ের কাছ থেকে, এন হচ্ছে n সংখ্যক। টেস্টটা আসছে বাবার কাছ থেকে, n সংখ্যক। তাহলে n প্লাস n কি হইছে? কিছে আরে কিছে সবগুলো আনসার এই দিছে কেন? আমি বুঝলাম না, আমি তো কনফিউজড হয়ে গেছি। আমাকে ওরা ধোকা দিতে আনসার বি, এই বদমাইশগুলো।
পড়াশোনা করা আমি বুঝতেছিলাম যে যায় কি বানাইছি, কিন্তু আমার থিওরিতে মিলতেছে না, আমি তো এই যে আলাদা করে দিছি। আরে জিনোম সবসময় সেট হিসেবে থাকে, ঠিক আছে? জিনোম সবসময় কি হিসেবে থাকে বলো? আর আমার সময় সবসময় এরকম বদমাশি গুলো উল্টাপাল্টা আসছে। সেট হিসেবে থাকলে তো সবসময় সেট মানে কি, একটা জিনিসের সেট মানে কি, ধরো 1 + 1 = 2 তো থাকবে। এটাতে হ্যাপ্লয়েডের কোনো প্রশ্নই আসে না, এগুলোর কোনো প্রশ্নই আসে না। ডিপ্লয়েড চোখ বন্ধ করে তোর জোর করে ডিপ্লেট করি, তোর বাইরে হ্যাপ্লয়েড কিন্তু তাও তোদের ডিপ্লেট বলা উচিত ছিল। আমি তো ডিপ্লেট বুঝাইছো করে, মানে যে বুঝাইতেছিলাম যে আমি 3 আইলেন একটা ম্যান আরে মিললে টু ম্যান। ওরা কি কইছে? ওরা সবাই আমি হতাশ হয়ে গেছি, আমি চুপ করে আছি কতক্ষণ যেমন। এই বললাম দুষ্টামি করস তোর ভাইয়ের সাথে, মজা নেই আমার সাথে সবাই। এই শিখা এত করে পরে বি এতক্ষণ একটা বিকজ নাই, সবগুলো বোধ ভাই এতক্ষণ সবাই কইছেন, আমি টেনশনে বেড়ে গেছি। মনে মনে কইতেছিলাম যে তানভীর আসছে না কেন কেন। আমি একটু রেস্ট নিবার চাইছিলাম, তাও আমি করেছে ও দেখছে কেন, তুমি যাও। ভাইয়া থাক, মন খারাপ করেন না, সবাই মজা নিচ্ছে, প্রাঙ্ক করাচ্ছে। এই যে আমি তোর মজার একটা কাহিনী কই, ধরো এক পোলা হচ্ছে, আর এটা নাও। আচ্ছা, এক ছেলে হচ্ছে সাইকেল চালায়, নতুন নতুন শিখতেছে, বুঝছস? সামনে অনেকগুলো মেয়ে আছে, যা পড়ে গেছে সাইকেল থেকে, শিখতে গেল তো নতুন নতুন সবাই পড়ে, এখন পরে সবাই ধরতে আসছে, কারে আরে ধরার কিছু নাই, ধরনের কিছু নাই, আমি এভাবেই নামি। এখন তোরা যে পারস না ভন্ডগুলা, এটা বলস না, এখন কস যে ভাইয়া প্র্যাঙ্ক করছি, বদমাজি গুলা। এটা কে বলছে প্র্যাঙ্ক করছে? আফরিন তিশা। আচ্ছা ওকে, আমি কই নাই এ। আচ্ছা ওকে, জিএসটিতে যারা চান্স পাইছে তারা আবার এগ্রি দিবে, তাহলে আমরা তো আরো পারবো না। আরে গাদাদের তো তোমার জন্য সুযোগ পেয়ে গেল। তুমি দেখো যাদের সিরিয়াল একটু পিছনে ছিল, তারা যদি এগ্রিতে চলে যায় তাহলে তুমি জিএসটিতে ভালো সাবজেক্ট পাবা। জিএসটিতে কেন আমরা বলি যে তুমি 30,000 পর্যন্ত সাবজেক্ট পাবা, এই যে এর জন্য এগ্রিতে অনেক পোলাপান চলে যাবে। ইভেন এখানে দেখবা তুমি বইটা চান্স, এরকম কিছু পোলাপান 1-2টা আতেল আছে যাদের চান্স দরকার, টপ দরকার, পজিশন দরকার, এরা হচ্ছে এরকম চান্স ফার্স্ট হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হওয়ার জন্য বা টপ করার জন্য মেডিকেলে চান্স পাইছে, তাও দেখবা জিএসটি পরীক্ষা দিছে অনেকে। এক জায়গায় হয়ে আছে, সে জানে ঢাবিতে সে পড়বে, আর যেটা ফার্স্ট হয়েছে ওটাই তো মেডিকেলে, মহিষী মেডিকেলে যেটা ফার্স্ট হয়েছে ওটাই নাকি মেডিকেলে পড়ে। ঠিক আছে, তাই এইটাই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা পড়াশোনা করো, আর আমার সাথে এরকম ধান্দাবাজি করবি না তারা, ঠিক আছে? আমি আজকে দেখে আসি নাই কিছু, আর তাও তো আমি সঠিক ব্যাখ্যার দিকে যাচ্ছিলাম। বন্ডগুলা কোন জায়গা অনেক সময় বেরোলে সবসময় জায়গা না। এই তোর ভাইয়ের সাথে দুষ্টামি করস, ফালতু বেলা বায়োলজি পারবি ইনশাল্লাহ। আর বায়োলজি যা পারাইতেছিস কত সুন্দর, আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, আমি তুমি দ্বিবন্ধন, গরু ছাগল 3 বন্ধন। এগুলো তো আমার ট্রিক্স, আমার ট্রিক্স চুরি করে নিয়ে বুঝাই দিছে তো করে। আচ্ছা তোর ভাই কি কইছে, তোমার পরিবর্তে তুমি থাকে, এটা অনেকের ভুল বাজ আর কি, এই যে যেটা বুঝাইতেছিলাম, এই জন্য বুঝাইতেছিলাম যে সিটিইউ, অনেকে বলে যে ভাইয়া আরএনএ তে কি থাকে, ডিএনএ তে কি থাকে, মনে রাখবা তোমার পরিবর্তে তুমি থাকে, মানে টিডিএল তুমি হয়, ইডিএল তুমি হয় না, এই টিডিএ তুমি লেখা যায়, অনেকে দেখবা যে এমনি লেখে তুমি, ইউডিএ তো তুমি, তাহলে তোমার পরিবর্তে তুমি থাকে, মানে থায়োমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। অনেকে ভুল করে আর কি, যে কোনটার পরিবর্তে ইউরাসিল থাকে, তাহলে সহজ, তোমার পরিবর্তে তুমি থাকবে, তোমার পরিবর্তে কি থাকবে, তোমার পরিবর্তে তুমি থাকবে, তোমার পরিবর্তে তুমি থাকবে। ক্লিয়ার? ভাইয়া কি বলছে বলো, তোমার পরিবর্তে কি থাকবে, তুমি থাকবে, তোমার পরিবর্তে তুমি থাকবে। ওকে আচ্ছা আচ্ছা, যেটা বললাম এটা তো বলেই ফেলা বলেনি, তাহলে এটাতে ডিপ্লয়েড, হ্যাঁ এটাতে কোনটা ডিপ্লয়েড। ওকে, তারপর নিচের কোনটা উদ্ভিদ কোষে নাই, নিচের কোনটা কি নাই, উদ্ভিদ কোষে নাই, নিচের কোনটা উদ্ভিদ কোষে নাই, এটা দেখো, নিচের কোনটা উদ্ভিদ কোষে নাই, এটা দেখো 19 নাম্বার, নিচের কোনটা উদ্ভিদ কোষে নাই কোনটা, তার মানে কই থাকে, প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে কোনটা থাকে বলো, তাড়াতাড়ি বলো, প্রাণী কোষে কোনটা থাকে, নিউক্লিয়াস তো সব জায়গায় থাকে, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে, ঠিক আছে? রাইবোজোম আমরা জানি হলো আদি কোষ, প্রকৃতি কোষ, মুক্ত মুখ, এটা উদ্ভিদ কোষে আছে জানি, গলগি বডি উদ্ভিদ কোষে থাকে, ঠিক আছে? কিন্তু 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 কোথায় কোনটা থাকে না, এই এত বড় কোর্স কি, আমাদের কোর্স ফি কি বলে, মানুষের কোর্স ফি 4,000 টাকা করে, 10,000 টাকা করে, 15,000 টাকা করে কোর্স ফি, আর আমার কোর্স ফি আমি দিয়েছিল মাত্র 1500 টাকা, 1599 টাকা। এখন আমি বলতেছি 1599, সরি আমার কোর্স ফি মানে টোটাল যদি বলি 1999 টাকা, এখানে ছাড় আছে, ছাড় দিয়ে হলো 1599। এখন এর মধ্যে আমি বলছি আমাদের একটা ভিডিও আছে, প্রমোশনাল ভিডিওটা যদি তুমি শেয়ার দাও, এটা যদি তুমি শেয়ার দাও আরো 100 টাকা ছাড়, তাহলে 1499 টাকা, ঠিক আছে? 1499 টাকা,
তাহলে এখন তুমি কোর্স ফি পাচ্ছ মাত্র 1499 টাকা। আর এবারে একবেলা পিজ্জা খেতে গেলেই তো 1000 টাকা চলে যায়। একবেলা পিজ্জা বলবা বাপের, বলবা আব্বা পিজ্জা খেতে যাবো, ঠিক আছে। আর ওই যে সিদরাতুল মুনতাহা তুমি আমাকে নক দিবা, ঠিক আছে, আমাকে নক দিবা। এক্সাম বেচ না আমার, আমি চাই এক্সাম বেচ শুধু হলো ফাঁকিবাজি মেয়েরা এক্সাম দিয়ে তুমি কিছু করতে পারবে না। তুমি আমার ক্লাসগুলো করো, মাহমুদ ভাইয়ের ক্লাসগুলো করো, আমাদের সাজেশনগুলো নাও, আমাদের দিক নির্দেশনা নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। বুঝাইতে পারছি? তাহলে 100 টাকা আরো কম দিয়ে দিলাম, এই যে 100 টাকা ছাড় দিয়ে দিলাম। কি শুধু ওই ভিডিওটা শেয়ার দিয়ে স্ক্রিনশট দিলে 100 টাকা কম, সবার জন্য এটা অফার, ঠিক আছে। 1599 টাকা, এটা আমার পক্ষ থেকে। ওই ভিডিও শেয়ার দিলে আরো 100 টাকা অফ, ওই ভিডিও শেয়ার দিলেই আরো 100 টাকা অফ। তাহলে এটা কি বলো? সেন্ট্রোসোম। কেন? কারণ সেন্ট্রোসোম কই থাকে? প্রাণী কোষে থাকে। আর সিদরাতুল মুনতাহা তুমি আমাকে নক দিও, প্রাণী কোষে থাকে। হ্যাঁ, প্রাণী কোষে থাকে। ওকে, বি ভেরি গুড। সেন্ট্রোসোম, ভেরি গুড সেন্ট্রোসোম। ওকে, আচ্ছা, কোষে কয় প্রকার আরএনএ পাওয়া যায়? এটা একটা কি প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। আরএনএ এর কথা বলছে। এখন অনেকেই ঝামেলা বাজাবে 4 আর 5 নিয়ে। বলো দেখি কয়টা প্রকার আছে। কোষে কয় প্রকার আরএনএ পাওয়া যায়? 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 দ্রুত বলো। হ্যাঁ, কোনো ঝামেলা করা যাবে না, 4 নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। অনেকে 4 নিয়ে ঝামেলা করতে চায়, 4 নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। কয় প্রকার থাকে? 5 প্রকার থাকে। কয় প্রকার থাকে? 5 প্রকার, ঠিক আছে। বইয়ে স্পষ্ট করে লেখা আছে 5 প্রকার থাকে। সো 5 প্রকার। আচ্ছা, তারপর প্লাস্টিক প্রধানত কয় প্রকার? এটা খুব সহজ প্রশ্ন। তাহলে প্রকার ভিত্তিক প্রশ্ন আসতেছে। তাহলে সিবাসু, এই যে সিবাসু নামটা এত সুন্দর, বাসু, সিবাসু, ঠিক আছে, সিবাসু নামটা কিন্তু সুন্দর আছে, সিবাসু। এই সিবাসুতে আমরা বলছি প্লাস্টিক কয় প্রকার? প্লাস্টিক কয় প্রকার বলো, তোমরাই বলো, আমি কি বলবো? এটা আমি তো জানি, তোমরা পারো সবাই। প্লাস্টিক কয় প্রকার? প্লাস্টিক কয় প্রকার বলো? প্লাস্টিক কয় প্রকার? হ্যাঁ, মরিয়ম বলছো, সিদরাতুল মুনতাহা বলছো, আহমেদ বলছো, রুদ্র বলছো, ইসমত আফিয়া বলছো, প্রীতম বলছো। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। যারা বলছো ভেরি গুড। তাহলে প্লাস্টিক কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। কেন? আমরা জানি এলো থাকে কি প্লাস্ট, সবার আগে থাকে কি প্লাস্ট? লিউকোপ্লাস্ট। লিউকো মানে বর্ণহীন, লিউকোপ্লাস্ট। এরপরে কি থাকে? এরপর থাকে হলো কি ক্রোমোপ্লাস্ট। এরপরে কি থাকে? ক্লোরোপ্লাস্ট। এই আমরা যদি ক্লোরোপ্লাস্ট মানে সবুজ, সবুজ ছাড়া অন্য কোনো কালার আলাদা হলে ক্রোমো। আর যদি কোনো বর্ণ না থাকে তাহলে তাকে বলি আমরা লিউকোপ্লাস্ট। লিউকোস মানেই বর্ণহীন। লিউকোপ্লাস্ট কোথায় থাকে? তাহলে লিউকোপ্লাস্ট থাকে হলো মূল বা কাণ্ডের নিম্নস্থলে থাকে, মূল বা কাণ্ডের নিম্নস্থলে। কেন? কারণ যেই জায়গায় সূর্যালোক পৌঁছায় না সেইখানে লিউকোপ্লাস্ট থাকে। আর লিউকোপ্লাস্টে কি থাকে? সঞ্চিত পদার্থ থাকে, তাই যেটাকে আমরা বলি ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট। এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। আমার এক ভাই মজা করে বলতো অসভ্যই পড়বা, বুঝছো? দেখো অবশ্যই লেখা যায়, এই যে অবশ্যই লেখা যায় না? আর অবশ্যইকে যদি লেখো অসভ্যই, এই যে অসভ্যই, খালি তালি বছর আগে নিয়ে এলে এরকম হয়ে যায়। অসভ্যই পড়বা। তাহলে কি বলছি বলো? অসভ্যই পড়বা, মানে অবশ্যই পড়বা। আচ্ছা, তারপর লাস্ট প্রশ্ন, এটা আমাদের দেহ সংগঠনের একক কি? দেহ একক বলছে, তার মানে কিন্তু তোমাকে মূল একক, তোমাকে কি করতে হবে? মূল একক দেখাইতে হবে। এখানে অন্য কিছু দেখানো যাবে না। সবচেয়ে সর্বনিম্ন একক কে? প্রোটোপ্লাজম, কোষ, কলা, অঙ্গ। বলো সর্বনিম্ন একক কে, মানে সবচেয়ে মানে লয়েস্ট একক কে, যেখান থেকে সবকিছু তৈরি করা হয়, যেখান থেকে সবকিছু তৈরি করা হয়। বলো। মাহমুদ ভাইয়া থাকলে সবার 3 প্রকার দীক্ষা কনফিউজ হয়ে যায় না। 3 প্রকার ঠিকই তো আছে, 3 প্রকার ঠিক আছে, 3 প্রকার দিকে কনফিউজ হয়ে যায়। আরে ওটা একটা উল্টাপাল্টা প্রশ্ন ছিল। আবার তোরা সবাই মিলে আনসার দিছো স্যাপলেট, তোর ভাই এলো দেখে নাই, তো কেমনে পারবে? আমার যদি কেমিস্ট্রি দেশ, আমি তো এরকমই হবো। ওই দিন কত জানি হয়েছিলাম, ওই দিন বলতেছিলাম ইয়ার 94 ডিগ্রি, পরে দিই যে না আনসার 94 ডিগ্রি না, ঠিক আছে। ওই আর কি, ওরকমই হয় আর কি, হঠাৎ করে অনেক সময় হয় না। তাহলে দেহ সংগঠন যেমন এগুলো দেখলে সমস্যা হইতো না, এগুলো তো নর্মাল প্রশ্ন, এগুলো তো কনফিডেন্সের সাথে পাবে। ওটা একটু প্রশ্নটাই ছিল উল্টা পাল্টা। তাহলে আমরা জানি কি এখানে কি হবে? আমার আনসার কোষ। কেন? কলা না, কলা তো অনেক বড়, অঙ্গ তো আরো না, প্রোটোপ্লাজম না, ঠিক আছে। তাহলে আনসার কি? যারা বি বলছো ভেরি গুড।
আচ্ছা, তারপর চলে আসে আমাদের পরে কোষ বিভাজন 2 নম্বর অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে এত বেশি প্রশ্ন আসে নাই, মোটামুটি 3টা না 4টা প্রশ্ন আসছে শুধু। আমরা দেখি একটু কি প্রশ্ন আসছে। আচ্ছা, নিচের কোন কোষে মায়োসিস প্রক্রিয়া, মায়োসিস মানে মায়ের কাছে, আমি বলি মায়া মানে মায়োসিস মানে কি মায়া, মায়া কার থাকে বেশি বলো? বাপের বেশি মায়া থাকে না মায়ের বেশি মায়া থাকে? এই বল, দেখবি হলো মানে মায়া কাদের বেশি থাকে? মা জাতিদের মায়া অনেক বেশি থাকে, এটা মানতেই হবে তোমাকে। হ্যাঁ, তোমার বাপ তোমাকে অনেক আদর করেন, মানতেছি, বাট সবচেয়ে বেশি মায়া মমতা দিয়ে তোমাকে বড় করে কে? মা। তোমার আমরা আম্মা বলি, কেউ কেউ আম্মু বলে, কেউ কেউ মম বলে, ঠিক আছে, কেউ কেউ মা বলে, সে যাই ডাকো, আম্মা আম্মু মম মা যা ডাকতে চাও, ঠিক আছে, যা ডাকা যাও, সমস্যা নাই। কিন্তু এই যে মায়ের কাছে মায়াটা সবচেয়ে বেশি থাকে, তাহলে মায়োসিস সবসময় মায়ের কাছে থাকে। শেষ, মায়োসিস সবসময় কার কাছে থাকে? মায়ের কাছে থাকে, বুঝছো? হ্যাঁ, মায়োসিস তাহলে সবসময় মায়ের কাছে থাকে। তাহলে মা কই আছে? এই যে জনন মাতৃকোষ, সেই যে মায়ের কাছে আছে, মাতৃকোষ আছে। অনেকে জননাঙ্গ দিয়ে ফেলবে, জননাঙ্গ কিন্তু না, এটা ভুল করা যাবে না, জননাঙ্গ কিন্তু না, মনে থাকবে, ক্লিয়ার? আচ্ছা, এরপর মেটাকাইনেসিস কোথায় ঘটে? মেটাকাইনেসিসের মানে যদি বলি, ধরো এটা যদি বলি, যে ধরো এই বিষুবী রেখা যে আছে, ঠিক আছে, সব ক্রোমোজোম এইখানে আছে, সব ক্রোমোজোম কই আছে? এই যে এই মাঝখানে আছে, ঠিক আছে, মাঝখানে অঞ্চলটার নাম কি? বিষুবী অঞ্চল। এটা কি মেরু, এটাও কি মেরু। সব ক্রোমোজোম যখন বিষুবী অঞ্চলে থাকে, এই জিনিসটাকে আমরা তখন কি বলি? মেটাকাইনেসিস। নামের সাথে মেটা আছে, তাহলে ডিএনএ দেখবো মেটা আছে, ওইটাই আনসার। তাহলে মেটাকাইনেসিস কোথায় ঘটে বলো? মেটাকাইনেসিস কোথায় ঘটে? কারা বদ্ধ করো সবার? সাদিয়া আফরিনে, দেবাশ্রী, শিশিকা, ইসমত, প্রমি, আহমেদ, কাউসার আদর, এখানে তো পাইছি, বাট জিএসটি এক্সামে পারলাম না বায়োলজি ভালো করতে। আরে হবে ভালো হবে ইনশাল্লাহ। ওইটা তোমরা কি করো, তোমরা হলো ওইখানে পাজেলড হয়ে যাও। আমার কাছে যেটা মনে হয়, আমার পোলাপানগুলো এটাই হয়, মানে ওই যে চান্স পাইছে না, এই ভয় কেন রে ভাই, তোর ভয় কিসের? এই ভয়ে দেখি বুঝেই মানে সহজ জিনিস ভুল করে আসে, পারা জিনিস ভুল করে আসে, দাগায় বি, মানে মনে হয়েছে পরে দাগায় এসে বি। কেন? তুমি পড়ে গেছো, তোমার কনফিডেন্স। এই যে এত প্রশ্ন করতেছে, এগুলো তো বিবিএস প্রশ্ন, আমি কি অন্যগুলো বানাই বলতেছি, এগুলো সব প্রশ্ন আসা প্রশ্ন, বিগত সালে আসা প্রশ্ন, তোমাদের যা সলভ করা এগুলো বিগত সালে আসা প্রশ্ন। পরীক্ষার হলে যায় তাহলে কি হয়? ওই যে উল্টাপাল্টা করে ফেলো, সহজ জিনিস ভুল করে ফেলো, নিজের প্রতি কনফিডেন্স নাই, আল্লাহর কাছে সাহায্য চাই যাও নাই, ঠিক আছে, এই কাজগুলো করো, এই জন্য হয় এরকম। ঠিক আছে, না ফাঁকিবাজি ট্রাক দিছি বলতে, ক্লাস যদি ঠিক মতো করো ঠিক আছে, আর ক্লাস যদি না করে আবার যদি ঝামেলা করো তাহলে ঠিক আছে, তাহলে ঝামেলা। আচ্ছা, তাহলে এটা কি বলছি? মেটাফেজ। তাহলে মেটাকাইনেসিস কই ঘটে? মেটাফেজে ঘটে। মন খারাপ করিস না, তুই তো আমার ভালো স্টুডেন্ট, আমি জানি তো, অবিডিয়েন্ট স্টুডেন্ট। তাহলে মেটাফেজে কি ঘটে? মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস ঘটে। এরপর মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কই দেখা যায়? এই যে মেটাসেন্ট্রিক মানে নামের সাথে এমন একটা ঝামেলা করেছে, অপশনগুলো এমন ভাবে দিছে, মনে হয়েছে কি জানি একটা প্রশ্ন দিছে। এই মেটাসেন্ট্রিক মানে কি বলো? সুন্দর করে বললে ভাই, এটা হলো ভি আকৃতির। এটা কি আকৃতির? দুই পাশে ক্রোমোজোম সংখ্যা সমান থাকলে তখন আমরা তাকে বলি হলো ভি আকৃতির। এই ভি আকৃতির অপর নামই ভাই মেটাসেন্ট্রিক। কি একটা প্রশ্ন এমন ভাবে দিছে, এমন ভাবে অপশনগুলো দিছে, এটা আমি জানি। এটা যদি পরীক্ষায় আসতো, আমি এখানে স্টুডেন্ট যতগুলো আসতো, তোমরা 70% স্টুডেন্ট এটা ভুল করে আসতা, আমি জানি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। যদিও এখন পারবা, বাট মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কই দেখা যায়, এই টাইপ প্রশ্ন আসলে এটা ভুল করার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, জিএসটি পজিশন 14,000, ম্যাথ বায়োলজি দেখাইছি ফার্স্ট। হ্যাঁ অবশ্যই আসবে, কি বলে সাবজেক্ট পাবে না মানে? হ্যাঁ, এটা যারা পারছো খুবই ভালো, কিন্তু ফাইনাল পরীক্ষায় আসলে এইটাই প্রশ্ন অনেকেই মানে হ্যাপাজার্ট হয়ে যায়, অনেকেই যেটা বললাম পাজেলড হয়ে যায়, ঠিক আছে, মানে প্রশ্নই ধরতে পারে না। মেটাসেন্ট্রিক দেখে মাথা নষ্ট হয়ে গেছে। মেটাসেন্ট্রিক কইতে আসলো, এইরকম কোনো ধাপ তো পড়ি নাই, ডিপ্লোটিন এরকম কিছু পড়ি নাই, মানে কোথাও তো পড়ি নাই। অপশনগুলো কি দিছে? ডিপ্লোটিন, ডায়াগনেসিস, মেটাফেজ 1। তোমার কাছে মনে হবে পরীক্ষায় তখন যে মেটাফেজ 1 মনে হয় এরকম হয় যে মেটাসেন্ট্রিক। এটা কিন্তু সহজ প্রশ্ন। এটা যদি তোমার বলতো বি আকৃতি কই দেখা যায়, তুমি সবার আগে অ্যানাফেজ দেখাইতা, কিন্তু বি আকৃতি না বলে যখন মেটাসেন্ট্রিক বলছে, তখন তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তখন তোমার কাছে মনে হবে এটা আনসার মনে হয় মেটাফেজ 1। তোমার তখন কি মনে হবে? তোমার তখন মনে হবে যে এটার আনসার মনে হয়, তোমার তখন মনে হবে এটার আনসার মনে হয় মেটাফেজ 1।
অথবা তোমার আনসার মনে হবে ডায়াগনোসিস, অথবা আনসার মনে হবে ডিপ্লোটিক। এরকম উদ্ভট উদ্ভট চিন্তা আসবে, উদ্ভট উদ্ভট চিন্তা আসবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? হ্যাঁ, ভেরি গুড। তাহলে কই থাকে ঘটে? অ্যানাফেজে ঘটে। এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন, এটা আমাদের আজকে লাস্ট শেষ প্রশ্ন। হ্যাঁ, বলো দেখি, নিম্নোক্ত কোনটা মায়োসিস বিভাজনের উপদশা নয়? এটা বললেই আমাদের শেষ। সিবাসুর প্রশ্ন তোমাদের দেখাইলাম, মোটামুটি সিবাসুতে এই প্রশ্নগুলো আসছে। প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ে এই প্রশ্নগুলো আসছে, প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, এই যে কোনটা দেখা যায় না বলো দেখি, এটা বলো। 4 নাম্বার, সবাই বলবা, যতজন আছো 50 জন, 50টা কমেন্ট চাই। লাস্ট পর্যন্ত 50 জন আছো, 50টা কমেন্ট করো দেখি এটা কোনটা আনসার। 50 জন এটা কমেন্ট করে দাও তো দেখি। বিপ্লব চন্দ্র সরকার, নতুন নতুন মানুষ দেখি, আদর তো আগে কমেন্ট করছে। হ্যাঁ ভাই, দ্রুত দ্রুত, এটা আমাদের লাস্ট প্রশ্ন, আমরা শেষ করে দিব, শেষ। ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া কি উচিত হবে? আমি বলবো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তাহলে তোমার সেকেন্ড টাইম নেওয়ার দরকার কি? সেকেন্ড টাইমে নিতে চাও তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি সেকেন্ড টাইম নাও, সেকেন্ড টাইম যাই এরা প্রাইভেটে ভর্তি হও। ফার্স্ট টাইম প্রাইভেটে ভর্তি হওয়ার কোনো আমি রিজন দেখি না। প্রাইভেটে ভর্তি হতে ভাই টাকা লাগে রে ভাই, টাকাটা তুমি কামাই করো না তো? টাকা আব্বু কামাই করে, কষ্ট আছে টাকা কামাই করতে। ফার্স্ট টাইম প্রাইভেটে কেউ ভর্তি হবে না। যদি মানে সেকেন্ড টাইম করতে চাও, তুমি যদি সেকেন্ড টাইম না করতে চাও সেক্ষেত্রে প্রাইভেট যেতে পারো, কিন্তু তুমি সেকেন্ড টাইমে করবা আবার প্রাইভেটে ভর্তি হবা কেন? কি দরকার? প্রাইভেটে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। সেকেন্ড টাইমে যায় তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, চেষ্টা করো, কষ্ট করো। পাবলিকে বললে নিজের সম্মান সবসময় বেশি থাকে। ঠিক আছে, প্রাইভেটে পড়লে আমার কাছে মনে হয় বাবা মার টাকা দিয়ে পড়তেছি। আমি বলতেছি না প্রাইভেটকে ছোট করতেছি না, প্রাইভেটে অনেক ভালো পড়ালেখা আছে, ভালো পড়ালেখার মান আছে। ঠিক আছে, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারে তাদের জন্য প্রাইভেট আসলে একটা মানে খারার উপর কি মরার উপরে খারার গা। আমার মতো আমার ফ্যামিলির মতো যদি হয় বা তোমার ফ্যামিলি, আমি মনে করি মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য প্রাইভেটে আসলে এরকম 10-15 লাখ টাকা খরচ করা সো টাফ। ঠিক আছে, বা 20 লাখ টাকা খরচ করে তোমাকে আমাকে পড়ানোর মতো আমার বাবা, আমি যদি প্রাইভেট, আমি বলি আমাকে যদি প্রাইভেট মেডিকেলে পড়াইতে হইতো, আমার বাবা আমার জীবনেও পড়াইতে পারতো না। আমি পড়ছি, আমার সব মিলে আমার খরচ আমার কাছে মনে হয় না 1 লাখ টাকার মতো গেছে, আর তার মধ্যে নিজেই তো অনেক টাকা আয় করছে আল্লাহর রহমতে। সো আমার কাছে মনে হয়েছে মানে আমি আমারটা নিজেতেই পড়তে পারছি। এটা যদি আমি ভর্তি হয়েছি, নর্মাল হিসাব দেখো, আমি ভর্তি হয়েছিলাম ময়মনসিংহ মেডিকেলে, আমি আমার ভর্তির কথা যদি বলি, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছিলাম, আমার যতদূর মনে আছে 9,320 টাকা বা এরকম প্লাস মাইনাস হইতে পারে, মানে 9,000 থেকে 10,000 এরকম। মানে আমি ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছি, মাত্র 10,000 টাকা খরচ হয়েছে, 10,000 টাকা খরচ হয়েছে। আর ঠিক আমার পাশে, আমার ময়মনসিংহ এর পাশেই সিবিএমসিবি, ঠিক আছে, সিবিএমসিবিতে আমার ভাতিজাকে পড়াইছে, আমার ভাই আর কি, ভাতিজাকে পড়াইছে, ওরে ভর্তি করতে ওরে লাগছিল প্রায় মনে হয় 16 লাখ টাকা। এখন দেখো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স। আমি ভর্তি হয়েছি, আমার 10,000 টাকা লাগছে, আর আমার ভাতিজা ভর্তি হয়েছে, ওর 16 লাখ টাকা লাগছে। এখন আমার বাপের যদি বলো 16 লাখ টাকা দিয়ে আমার ভর্তি করতে, আমার দ্বারা সম্ভব না। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটাই। এখন আব্বু আম্মু প্যারা দিলেও প্রাইভেটে ভর্তি হয়ে তুমি কি করবা ফার্স্ট টাইমে? তুমি বলো যে আমি যদি প্রাইভেটেই ভর্তি হই, তাহলে সেকেন্ড টাইম চেষ্টা করে তারপরে যে ভালো প্রাইভেট ভর্তি হই। আমি ফার্স্ট টাইম 1 বছর আগে প্রাইভেটে ভর্তি হয়ে কি করবো? ক্লাস যদি না করি, সেমিস্টার ফি আসবে, অমুক আসবে, তমুক আসবে, খরচ আসবে। এটা তো পাবলিক না, প্রাইভেট মানেই খরচ। তুমি কেন ভর্তি হবা? ডিইউ 7 কলেজে হ্যাঁ চান্স পেলে ভর্তি হতে পারো, ডিইউ 7 কলেজ খারাপ না, ডিইউ 7 কলেজ তো অনেকে ভালো করে। ঠিক আছে, তাহলে এটার আনসার কি? এটা মোটামুটি সবাই পারছো। স্টেটোডিন নামে কিছু নাই, লেপটোডিন আছে, জাইগোডিন আছে, প্যাকাইটিন আছে। সো আনসার আমার এটা। ঠিক আছে, এই মোটামুটি আর এই যারা ভর্তি হওয়া নাই বলবো ভাই খালি ভর্তির কথা কয়, ভর্তির কথা তো কবেই কিছু করার নাই তো। এই এরকম হইতেছে কি করছি দেখ কি করছি। এই হ্যাঁ, যারা ভর্তি হওয়া নাই এগ্রি স্টার 2.0 এই ব্যাচে যারা আছে তাদের ভর্তি হতে হবে না। আর যারা ভর্তি হওয়া নাই আমার মনে হয় ভর্তি হয়ে যেতে পারো। তোমার আমি আছি, তোমার মাহমুদ ভাই আছে, বুয়েটের 2 জন আছে, সবকিছু নিয়ে 1500 টাকা। আর আমি বলছি কি আমার পক্ষ থেকে বা ব্রাদার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরো 100 টাকা স্যার। কিসের জন্য? শুধুমাত্র ওই ভিডিওটা শেয়ার দিলেই হবে, শেয়ার দিয়ে স্ক্রিনশট দিলেই আরো 100 টাকা কম, তাহলে 1499 টাকা। যারা ক্লাস করতেছো তাদের জন্য 1499 টাকা। যারা ক্লাস করতেছো, হ্যাঁ হ্যাঁ ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, আমি কি বলছি, যারা আমার ক্লাস করতেছো তাদের জন্য আমার কোর্স ফি আরো 100 টাকা কম, 1499 টাকা। এটা কেউ দিবে না রে ভাই, সব জায়গায় কোর্স ফি 4,000-5,000। ঠিক আছে, আমি মনে করি সেকেন্ড টাইমে শেষ মোমেন্টে এসে 5,000 টাকা দেওয়ার মতো আমার স্টুডেন্টের ক্ষমতা নাই। সো আমার কাছে মনে হয়েছে এই জন্য আমি কোর্স ফি আমরা ছোট হিসেবে আমরা কমই রাখছি। ঠিক আছে, বুঝতে পারছি।
এগ্রি কাটমার্ক, এগ্রি প্রশ্ন যেরকমই হোক মোটামুটি ধরে রাখবা 50+ যদি তুমি পাও, আমার বিশ্বাস তুমি একটা সিট পাবা। আর তুমি যদি 60+ পাও তুমি পজিশন করবা, কাটমার্কে কিছু নাই। আমি এটা গুচ্ছেও বলছিলাম, আমি এখনো বলবো এগ্রির ক্ষেত্রে 50+ পাইলে তুমি একটা সিট পাবা, 60+ যদি তুমি পাও তুমি পজিশন করবা। আমার কথা মিলাই নিও, প্রশ্ন যদি খুব উল্টাপাল্টা না হয়। প্রশ্ন উল্টাপাল্টা না হলে আমি যেটা বলছি এটাই। বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে শেষ করে দিই। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে শেষ করি। সব ভালো থাকা। 10টায় হলো কি যে সাবজেক্ট কয়টায়? 10টায় হলো সাবজেক্ট মানে হলো কি, যারা ম্যাথ দেখাও নাই তারা কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবা, ঠিক আছে? আবেদন করতে পারবা কোন কোন সাবজেক্টে, এটা মাহমুদ ভাই আসবে, ঠিক আছে? আমি একটু বাইরে যাবো হয়তো, নাহলে আমি আসতে পারি। ম্যাথ যারা দেখাও নাই তারা কি কি সাবজেক্টে আবেদন করবা এটা নিয়ে বিস্তারিত বলবে, ঠিক আছে? কয়টায়? রাত 10টায়। অবশ্যই লাইভটা করবা, ঠিক আছে? হ্যাঁ, ভর্তি হলে তো ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভর্তি হবো কিভাবে? আচ্ছা, ভর্তি হবা কিভাবে এটা যদি বলি, এই যে নাম্বারটা আছে 01640780704, এই নাম্বারে বিকাশ অথবা নগদ অথবা রকেট তুমি যেটা চাও, ঠিক আছে? ওই যেটা বললাম, ওই ভিডিওটা শেয়ার দিলে 1499 টাকা সেন্ড করবা, ঠিক আছে? এটা সেন্ড মানি করবা, তাহলেই হবে। সেন্ড মানি করে এটার একটা স্ক্রিনশট তুমি জাস্ট হলো পেজে দিবা, আমাদের পেজে দিলে তোমাকে অ্যাড করে দিবে, হ্যাঁ, ঠিক আছে? 06407800704 এই নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার। যদি কারো কিছু জানতে ইচ্ছা হয় বা কোনো কিছু প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে ফোন দিবা, ঠিক আছে? ঠিক আছে? আমি যেটা বলছি আব্বু আমার বোঝাবে এই কারণে, তুমি এখন যদি প্রাইভেটে ভর্তি হও, তুমি 1 বছর তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা, তার মানে তোমার প্রাইভেটে তুমি তোমার নিজের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছো না। তাহলে তুমি একদিকে তোমার নিজের পড়াশোনা কন্টিনিউ করলে না, কিন্তু তোমার বাবা মার টাকাটা খরচ হচ্ছে তোমার, কারণ প্রাইভেটে তো এমন না তুমি মাস গেলে তোমাকে ফি দিতেই হবে, আবার পরীক্ষা না দিলে ওটার ফি দিতে হবে, লেট ফি দিতে হবে, কতগুলো ঝামেলা। তুমি 1 বছর কেন এরকম একটা মানে বোঝা তুমি বহন করে নিয়ে যাবা? তোমার যদি প্রাইভেটে পড়তে ইচ্ছা করে তুমি আরেক বছর ট্রাই করো, বেস্টটা ট্রাই করো, যদি তোমার পাবলিকে হয়ে যায় তাহলে তোমার প্রাইভেট লাগতেছে না। আর যদি প্রাইভেটে পাবলিকে নাই হয় কথার কথা, তাহলে তুমি সেকেন্ড টাইম যায় তখন তুমি প্রাইভেট একবার ইনশাল্লাহ একদম বেস্ট রেজাল্ট নিয়ে বেরিয়ে পড়বা, তোমার তাহলে গ্যাপের কোনো ব্যাপারটা আসবে না। তুমি এদিকে মানে দুই নৌকায় পাও দিয়ে আসলে কিছু হয় না, ঠিক আছে? কোন ভিডিও এটা তুমি পেজে নক দিলে তোমাকে দিয়ে দিবে, পেজে নক দিলেই প্রমোশনাল ভিডিও দিয়ে দিবে, প্রমোশনাল ভিডিও, প্রমোশনাল আমাদের একটা ভিডিও আছে, এটা পেজে নক দিলেই হবে যে ভাই প্রমোশনাল ভিডিওটা দেন, আমি ভর্তি হবো। ক্লাস কি 1 মাসের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। এবার আমরা চেষ্টা করতেছি, আমরা 1 মাস আগে তোমাদের ক্লাস শেষ করব, যাতে আমরা ম্যারাথন গুলা খুব ভালো মতো নিতে পারি প্রাইভেটে, ঠিক আছে? আবার শেষে আমরা যখন মানে বাকি আবার 12 দিনের কোর্স নামাবো, 12 বেস নামাবো, 12 বেসে আবার যাতে তোমাদের রিভিশন দেওয়া হতে পারি। আমার কোর্সে যারা আছে আমি তোমাদের 2 বার রিভিশন দেওয়াবো। ম্যারাথন ক্লাস আমি 1 মাস আগে নিয়ে দিব ইনশাল্লাহ এবার, বা 20 দিন আগে নিয়ে দিব। কেন? কারণ তুমি যাতে ম্যারাথন গুলো আস্তে ধীরে করতে পারো। শেষে ম্যারাথন নিলে যেটা হয় তোমাদের অনেকের কষ্ট হয়ে যায় শেষে ম্যারাথন নিলে সবগুলো করতে। এই জন্য আমরা প্রাইভেট গ্রুপের জন্য আগেই ম্যারাথন নিয়ে নিব, ঠিক আছে? আর পাবলিক গ্রুপে পরে 2-1টা ম্যারাথন হয়তো পাবলিক নিতে পারে, ওটা আলাদা ব্যাপার। তুমি তোমারটা পাচ্ছ কিনা দেখিও। তোমার জন্য আমি প্রাইভেট গ্রুপে ম্যারাথন 1 মাস আগে নিয়ে দেবো ইনশাল্লাহ, ওকে? হ্যাঁ, শেষ হবে ইনশাল্লাহ। ওই যে বললাম তো ভিডিও অন্তরা, তুমি হলো পেজে নক দাও আপু, হ্যাঁ? আর এই যেটা বললাম এটা করো আর কি, হ্যাঁ? যারা ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যেতে পারে ইনশাল্লাহ, বেস্ট কিছু হবে। আমি বললাম আমরা যে পরিমাণ ডেডিকেশন দিয়ে কাজ করি, বড় গ্রুপগুলো এরকম ডেডিকেশন দিয়ে কাজ করার কথা না, ঠিক আছে? তারা বড় হয়ে গেছে, তারা চিন্তা করে না এইভাবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, জায়গা। আজকে একটা ছবি তোলো, অনেকদিন ধরে ছবি তুলি না, ছবি তোলো। ওকে, টাটা।